গল্প প্রত্যাশার আলো। লেখায় জান্নাতুল ফেরদৌস রিমু। আই লাভ ইউ স্যার। এই 4টা শব্দ উচ্চারণ করার সাথে সাথেই পুরো ক্লাসরুম যেন জমে গেল। নিঃশব্দ, থমথমে, নিঃশ্বাস বন্ধ করা একটা মুহূর্ত, আর তার পরপরই ঘটল সেই অভাবনীয় ঘটনা। হামজা আনসারি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, হঠাৎ করেই গর্জে উঠলেন। হাউ ডেয়ার ইউ! তিনি ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন রিমির গালে। আপনার সাহস হয় কি করে, ক্লাসরুমে দাঁড়িয়ে একজন শিক্ষার্থী হয়ে একজন শিক্ষকের সম্মানে এমন অসম্মানজনক প্রস্তাব দিতে? আপনি জানেন আপনি কত বড় অপরাধ করেছেন, মিস রিমি? জানেন এর শাস্তি কি হতে পারে? ক্লাসরুমে শতাধিক শিক্ষার্থী নিস্তব্ধ। কারো চোখে অবিশ্বাস, কেউ বা হতবাক। কেউ মৃদু হাসছে, আবার কেউ চুপচাপ রিমির গালে পড়া লাল দাগটা দেখছে। কিন্তু রিমি? সে কেবল নিচু মুখে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত কিছু, হতাশা, অপমান, আবার হয়তো কোথাও লুকানো ভালোবাসার টুকরো। হামজা স্যার ছিলেন কলেজের একেবারে ভিন্ন ধাঁচের শিক্ষক। বয়স 30, উচ্চতা 6 ফুটের কাছাকাছি, চওড়া কাঁধ, তীক্ষ্ণ চেহারা, আর গম্ভীর ব্যক্তিত্ব। গায়ের গঠন আর দৃষ্টিভঙ্গি দেখে অনেকেই তাকে সহজে ভুল করে। কেউ ভাবে ডিফেন্সের লোক। তবু বাস্তবে তিনি রাষ্ট্রবিজ্ঞানের গম্ভীর, নিখুঁত ও শৃঙ্খলাপ্রিয় শিক্ষক। কলেজে তার নামে উঠেছে নানা গল্প। মেয়েরা বলে, হামজা স্যার না একেবারে নাটকীয়। এত সুন্দর কিন্তু এত রাগী। কেউ কেউ তাকে আইস স্যার বলে ডাকে, বাইরে ঠান্ডা, ভেতরে আগুন। তবে এসব গল্পের একটাও হামজা স্যার শুনতে চান না। ছাত্রছাত্রীদের সঙ্গে একচুলও বেশি সম্পর্ক গড়ে তুলতে চান না তিনি। একমাত্র পাঠদানই তার পরিচয়। তবে রিমি ছিল একটু আলাদা। সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত, অল্পতেই লজ্জা পাওয়া সেই মেয়েটা প্রথম দিন থেকেই কিছুটা ভিন্ন দৃষ্টিতে দেখত হামজা স্যারকে। তার রাগ, গাম্ভীর্য, সবকিছুই রিমির মনে একরকম সম্মোহন তৈরি করেছিল। সেই সম্মোহনের আবেশেই আজ রিমি এক দুঃসাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। উত্তর দিন। হামজা স্যার আবার চিৎকার করলেন। রিমি ঠোঁট কাঁপাতে কাঁপাতে বলল, স্যার, আমি আমি সত্যিই আপনাকে পছন্দ করি। আমি আপনাকে অপমান করার জন্য কিছু বলিনি। হামজা স্যারের চোখ জ্বলে উঠল। পছন্দ করো? একজন শিক্ষকের প্রতি এই শব্দ ব্যবহার করছো তুমি? কলেজে পড়াশোনা করতে এসেছ, না নাটক করতে? রিমির চোখে পানি জমে উঠছে। কিন্তু সে মাথা নিচু করেই রইল। কারো সামনে নিজের অনুভূতিকে ছোট করে দেখাতে চায় না সে। হামজা স্যার এবার হেঁটে চলে গেলেন ক্লাসরুম থেকে। যাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে বললেন, এই মেয়ে যেন কাল থেকে আমার ক্লাসে না দেখা যায়। রিমি গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল। চোখে নতজানু একটা দৃষ্টিভঙ্গি। যেন কিছু না পেয়েও সব পেয়েছে। হামজার ফোনে কল আসায় তখন রিমিকে সব কথা না বলেই বের হয়ে গিয়েছিল ক্লাসরুম থেকে। হামজা এসেই রিমিকে আবার বলতে শুরু করল, আপনি খুব ভালো করেই জানেন, এসব বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। আপনি যে কাজটা করেছেন, তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। এমনকি এই কলেজ থেকেও হয়তো আপনাকে বের করে দেওয়া হতে পারে। আপনি কি শুনতে পাচ্ছেন, মিস রিমি? ক্লাসভর্তি শিক্ষার্থীর সামনে হামজা আনসারি যেন আগুন হয়ে উঠলেন। তার উচ্চকণ্ঠ ধমকে কেঁপে উঠল রিমির ভিতরটা। তবে তার গালেও রয়ে গেছে সেই লালচে ছাপ, যেটা শুধু আঘাতের নয়, অপমান, লজ্জা আর অজানা কষ্টের চিহ্ন। হামজা স্যারের ঠান্ডা অথচ দহনময় চোখের দিকে তাকাতে পারছে না সে। নিচু মুখে দাঁড়িয়ে আছে, অথচ শরীর জুড়ে কাঁপুনি। আমি কি বলেছি আগে? নাকি আবারও রিপিট করব? রিমি ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। গলা শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে। ধীরে, কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, হামজা ভাই, আপনি একবার আমার কথাটা শুনুন। আমি চাইনি এটা এমন হোক। আমি আপনাকে সত্যিই। কিন্তু বাক্য শেষ হওয়ার আগেই হামজা আনসারি সামনে এগিয়ে এলেন। মুখটা রিমির মুখের ঠিক এক ধাপ সামনে এনে দাঁত চেপে বললেন, ডোন্ট কল মি হামজা ভাই। ক্লাসরুমে তোমার আমার সম্পর্ক শুধুই একজন শিক্ষক আর এক শিক্ষার্থীর।
মনে থাকে যেন। ইয়ে স্যার। রিমি আর কিছু বলার সাহস পেল না। হামজার ঠোঁটে এক ধরনের ঠান্ডা, বিষাক্ত তাচ্ছিল্য ফুটে উঠল। তবে মনে রেখো, এখন আমি তোমার স্যার। কিন্তু যদি আবার কখনো ভাই বলে ডাকো, তাহলে এই সম্পর্ক হবে আশ্রয়দাতা আর আশ্রিতার। তার কণ্ঠ নিচু হয়ে গেল, কিন্তু সেই নিচু স্বরটা যেন কানের ভিতর বাজল ঘণ্টার মতো। তুমি আমাদের বাড়িতে থাকো বলে ভাবছো আমি মুখ বুজে সব মেনে নেব? নিজের সীমা বোঝো। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো? আয়নায় নিজের অবস্থান দেখো একবার, মিস রিমি। 18 বছর বয়সে অনার্সে ভর্তি হওয়ার পর থেকেই মামাদের বাসাই তার একমাত্র আশ্রয়। বাবা মা দুজনেই নেই। ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় নিঃসঙ্গ হয়ে পড়ে সে। মামা মানে হামজার বাবা তাকে নিজের মেয়ের মতোই দেখতেন। আর হামজা? সে তখন বিশ্ববিদ্যালয়ে পড়ত। হামজা রিমিকে বোনের মতো দেখত, অন্তত রিমি তো সেটাই ভেবেছিল। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরপরই পরিস্থিতি বদলাতে থাকে। হামজা স্যার হয়ে ওঠে তার শিক্ষক। ক্লাসে তার তীক্ষ্ণ চোখ, নিষ্ঠুর হাবভাব, আর অসম্ভব সুন্দর অথচ কঠিন মুখ, রিমির ভিতরে এক অদ্ভুত অনুভব জাগায়। শুরু হয় এক নিঃশব্দ ভালোবাসা। কিন্তু সে ভুলে গিয়েছিল, ভালোবাসা সব জায়গায় মানায় না। ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কলেজে। মেয়েরা ফিসফিস করে বলছে, এই সেই রিমি? হামজা স্যারের আশ্রিত বোনটাই নাকি ভাইকে প্রপোজ করল? কেউ কেউ হেসে ফেলে, কেউ কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেয়। রিমি কেবল চুপ করে থাকে। তবে তার বুকের ভেতর যে আগুন, তা কেউ দেখে না। সেদিন রাতে নানি যখন রিমির মাথায় হাত রেখে বলেন, রিমি, তুই কি সত্যিই এমন করছিস? সে শুধু বলেছিল, আমি জানি না, নানি। আমি শুধু চেয়েছিলাম সে জানুক, যে আমি তাকে পছন্দ করি। অপমান করিনি। সত্যিটা বলেছিলাম শুধু। নানি মুখ ঘুরিয়ে চলে যান। ঘর নিস্তব্ধ হয়ে ওঠে। রিমি জানে, এরপর থেকে কেউ আর তাকে আগের মতো দেখবে না। ছাদের কোণায় দাঁড়িয়ে রিমি আকাশের দিকে তাকায়। চোখে পানি জমে উঠলেও, ঠোঁটে একরকম শান্তির হাসি। নিজের মনেই বলে, ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়। অনেক সময় সেটা প্রমাণের জায়গা, অপমানের নয়। সকালের হালকা কুয়াশা যেন এখনো জানালার কাছে লেগে আছে। জানালা দিয়ে আসা নরম রোদ রিমির বিছানার চাদরে লম্বা সোনালি দাগ এঁকে রেখেছে। কিন্তু এই আলো আজ রিমির মন আলোকিত করতে পারছে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে কলেজের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু মনটা বারবার গতকালের কথা মনে করিয়ে দিচ্ছে। গতকাল হামজা ভাই হঠাৎ রাগের মুহূর্তে তাকে আশ্রিতা বলে ফেলেছিল। কথাটা খুব সাধারণ মনে হলেও রিমির অন্তরে যেন কাঁটা বিঁধেছে। আশ্রিতা, এর মানে কি সে কখনোই এই বাড়ির আপন হয়ে উঠতে পারবে না? হামজা ভাই কি কখনো তাকে ফুফাতো বোন বলেও ভাবেনি? আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে হালকা হেসে নিল রিমি, কিন্তু সেই হাসির আড়ালে চোখের কোণে চিকচিক করে উঠল পানি। সে তাড়াতাড়ি হাতের আঙুল দিয়ে চোখের পানি মুছে ফেলল। তার কষ্ট কাউকে দেখাতে চায় না। সে জানে, এই বাড়ির কেউ যদি তার চোখের পানি দেখে ফেলে, তাহলে হয়তো হাজার প্রশ্ন করবে, কিন্তু উত্তর তার কাছে নেই। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকে পড়ল তার মামাতো বোন হাফসা। রিমি, তাড়াতাড়ি চল। ড্রয়িং রুমে সবাই বসে আছে। আব্বু বলেছে, সবার সাথে কি যেন কথা বলবে। রিমি অবাক হয়ে তাকালো। কি কথা? হাফসা মুচকি হেসে বলল, জানি না। শুধু এটুকু জানি, হামজা ভাইকেও এখনো কলেজে যেতে দেয়নি আব্বু। তাড়াতাড়ি আয়। কথা শেষ করেই হাফসা আপু চলে গেল। রিমির মন কেমন যেন করে উঠল। এমন কি বিষয় হতে পারে যার জন্য সবাইকে একসাথে ডাকতে হয়েছে? রিমি যখন ড্রয়িং রুমে পা রাখল, দেখতে পেল ঘরের মাঝের বড় সোফায় মামা গম্ভীর মুখে বসে আছেন। পাশে মামি, মুখে এক ধরনের উদ্বেগের ছাপ। ঘরের এক কোণে হামজা ভাই পত্রিকা হাতে নিয়ে বসে আছে, কিন্তু তার দৃষ্টি স্পষ্টতই মনোযোগহীন, বারবার পত্রিকার পাতা উল্টে ফেলছে, যেন কোনো খবরই তার চোখে ঢুকছে না। ঘরের চারপাশে এক ধরনের চাপা নীরবতা। শুধু দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দ যেন সেই নীরবতাকে ভেদ করছে।
রিমি ধীরে ধীরে এসে মামির পাশে বসে পড়ল। মামা তার দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, রিমি, তোমার সাথে আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রিমির বুকের ভেতর ঢকঢক শব্দ শুরু হলো। মামা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলেন, মা, তুমি তখন অনেক ছোট ছিলে। তোমার মা রাজিয়া একদিন আমার কাছে একটা আবদার করেছিল। সেটা আমি কাউকে কখনো বলিনি, এমনকি হামজাকেও না। আজ এতদিন পর আমি সেই কথা রাখতে চাই। কথা বলার সময় মামার চোখে দূরের দিকে তাকিয়ে থাকা এক অদ্ভুত দৃঢ়তা। রাজিয়া বলেছিল, যদি সময় আসে, তুমি বড় হও, আর যদি আমার ছেলে হামজা চায়, তাহলে যেন আমি তোমাদের বিয়ে দিই। তখন তোমরা ছোট ছিলে, কিন্তু রাজিয়া চেয়েছিল তার মেয়েটা যেন জীবনে নিরাপদ হাতে থাকে। আমি তখন রাজিয়াকে কথা দিয়েছিলাম। আজ রাজিয়া আমাদের মাঝে নেই, কিন্তু আমার বোনের কাছে দেওয়া কথা আমি ভুলতে পারি না। মামা কিছুক্ষণ থামলেন, যেন নিজের ভিতরের আবেগ সামলাচ্ছেন। তারপর দৃঢ় স্বরে বললেন, তাই আমি সবার সামনেই বলছি, আমি চাই হামজা আর রিমির বিয়ে হোক। কথাটা শোনার পর ঘরে যেন এক ঝটকা নীরবতা নেমে এলো। হাফসা বিস্ময়ে চোখ বড় করে রিমির দিকে তাকিয়ে আছে। মামি মোটেও খুশি হয়নি কথাটা শুনে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু হামজা ভাই হঠাৎ পত্রিকা নামিয়ে মামার দিকে তাকালেন। তার চোখে ছিল মিশ্র বিস্ময় আর অনিশ্চয়তা। রিমির হৃদয় যেন থেমে গেল। তার কানে মামার কথাগুলো বারবার বাজতে লাগলো, আমি চাই হামজা আর রিমির বিয়ে হোক। সে কিছু বলতে পারছিল না। মনে হচ্ছিল, তার চারপাশের দেয়াল, আসবাবপত্র সব ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আর সে একা দাঁড়িয়ে আছে এক অজানা পথে। হামজা ভাই ধীর গলায় বললেন, আব্বু, এটা হঠাৎ কেন বলছেন? মানে, আমি তো কিছু ভাবিনি এই নিয়ে। মামা শান্ত গলায় উত্তর দিলেন, তুমি ভাবনি, ঠিক আছে। কিন্তু তোমার ফুফুর শেষ ইচ্ছা এটা ছিল। আর আমি বিশ্বাস করি, রিমির চেয়ে ভালো মেয়ে তুমি পাবে না। সে আমাদের বাড়িতেই আছে, আমরা জানি সে কেমন। আমি তোমাদের একসাথে দেখতে চাই। হামজার চোখে অনিশ্চয়তার ছাপ থাকলেও সে কিছু আর বলল না। শুধু মাথা নিচু করে বসে রইল। রিমির ভিতরে যেন এক ঝড় বয়ে যাচ্ছে। একদিকে মামার কথায় সে আবেগাপ্লুত, অন্যদিকে হামজার চোখে কোনো উচ্ছ্বাস দেখতে পেল না। সে জানে, বিয়ে শুধু কারো ইচ্ছায় হয় না, তাতে ভালোবাসা লাগে, মন লাগে। হামজা ভাই কি তাকে সেইভাবে দেখতে পারে? নাকি এই প্রস্তাব তার জন্য অপ্রত্যাশিত? তার মন বারবার গতকালের ঘটনায় ফিরে যাচ্ছে, যখন হামজা ভাই তাকে আশ্রিতা বলেছিল। এখন কি সেই আশ্রিতাই তার জীবনের সঙ্গী হতে চলেছে? মামা কথাগুলো শেষ করে উঠে দাঁড়ালেন, বললেন, এইসব কথা এখন থাক, তোরা ভার্সিটি থেকে ফিরে আসলে তখন আবার কথা হবে এই বিষয়ে। এরপর মামা চলে গেল খাবার টেবিলে। মামিও তার সাথে গেলেন মুখ গোমড়া করে। হাফসা আপু চুপচাপ অন্য রুমে চলে গেল। সোফায় এখন শুধু রিমি আর হামজা। ডাইনিং টেবিলে হামজা রিমি দুজন বসে আছে। টেবিলে নানা রকমের খাবার সাজানো, কিন্তু রিমির সামনে খাবার থাকা সত্ত্বেও কিছুই খেতে ইচ্ছে করছিল না। গলার মধ্যে যেন কাটা আটকে আছে। হামজা ভাই নির্লিপ্তভাবে খুব তাড়াতাড়ি খেয়ে উঠলেন। তারপর কোনো কথা না বলেই উঠে গিয়ে বেরিয়ে গেলেন। রিমি তার চেহারার দিকে তাকিয়ে শুধু ভাবছিল, গতকাল যিনি রিমিকে আশ্রিতা বলেছিলেন, আজকে সেই মানুষটার পাশে বসে রিমি যাবে কিভাবে? যাই হোক, কোনো রকমে খাবারের 1-2 চামচ মুখে দিয়ে উঠে পড়ল। মামা বাইরে থেকে বলে উঠলেন, রিমি, দেরি হয়ে যাচ্ছে তোদের। তাড়াতাড়ি গাড়িতে উঠো। রিমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাইরে গেল। দেখল, হামজা ভাই তার গাড়িটা বের করে গেটের বাইরে অপেক্ষা করছেন। প্রতিদিন তো একাই যান কলেজে। এক কলেজে পড়ি, কিন্তু কখনো রিমিকে সঙ্গে নেওয়ার আগ্রহ দেখাননি। আর আজ? গাড়ির দরজা খুলে বসতে গিয়ে বুকের ভিতর কেমন যেন ঢেউ উঠল। যেন দমবন্ধ এক অনুভূতি। আজকের সকালটা যেন কেমন অচেনা লাগছে। রিমি ভাবল, পিছনের সিটে গিয়ে বসি, যদি একসাথে বসি, তাহলে আবার কি না কি ভাবে।
এই ভয়েই। কিন্তু ঠিক তখনই, যেইমাত্র আমি পিছনের সিটে বসতে যাচ্ছি, হঠাৎ হামজা ভাই জোরে ধমক দিয়ে বললেন, আমাকে তোর ড্রাইভার মনে হয়? তার রুক্ষ কণ্ঠে আমি চমকে উঠলাম। কোনো কিছু না বলে দ্রুত সামনের সিটে গিয়ে বসলাম, যেন কিছু ভুল করে ফেলেছি। গাড়ি রাস্তায় গড়াতে শুরু করল। কিছুক্ষণ একদম নিঃশব্দে কেটে গেল। শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ, আর মাঝে মধ্যে বাইরের যানবাহনের হর্ন। একটু দূর গিয়ে তিনি আবার বললেন, সিট বেল্ট লাগা। রিমি পড়ল আরেক সমস্যায়। রিমি গাড়িতে সিট বেল্ট পরে না। কিভাবে লাগাতে হয় সেটাও ভালোভাবে জানে না। একটু ইতস্তত করে বেল্টটা হাতে নিয়ে বসে রইল। হামজা ভাই সেটা লক্ষ্য করলেন। গাড়ি এক পাশে পার্ক করে নিজের শরীরটা রিমির দিকে হেলে আনলেন। রিমি কিছুটা ঘাবড়ে গেল। মনে হলো শ্বাসটা আটকে আসছে। তিনি শান্তভাবে বেল্টটা টেনে নিয়ে রিমির গায়ে লাগিয়ে দিলেন। হাত দুটো এক মুহূর্তের জন্য রিমির কাঁধ ছুঁয়ে গেল। কিন্তু তার চোখে মুখে কোনো আবেগ নেই, যেন এটা কেবল একটা দায়িত্ব মাত্র। বেল্ট লাগাতে লাগাতে বিড়বিড় করে কি যেন বললেন, কিন্তু রিমি স্পষ্ট করে শুনতে পেল না। হয়তো রিমিকে বকছিলেন, অথবা নিজের বিরক্তি প্রকাশ করছিলেন। তারপর গাড়ি আবার স্টার্ট দিলেন। কিছুটা নীরবতার পর হঠাৎ খুব কঠিন কণ্ঠে বলে উঠলেন, মনে করিস না, আমি তোকে নিজের ইচ্ছায় বিয়ে করতে রাজি হয়েছি। আমি শুধু বাবার কথায় রাজি হয়েছি। আমি তোকে বিয়ে করছি, কারণ আব্বু চেয়েছেন তাই। তারপর একদম বন্ধ করা বাক্য, তোর মতো মেয়ে হামজা আনসারীর যোগ্য না। এই কথাটা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখের কোণ বেয়ে পানি পড়তে লাগল। আমি মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে রইলাম, যাতে সে দেখতে না পায়। কিন্তু আমার মনোজোড়া ভেঙে খান খান হয়ে গেল। আমার মতো মেয়ে মানে কি? আমি কি সত্যিই এতটাই অযোগ্য? নাকি তার চোখে আমি শুধু একটা বোঝা, একটা জোর করে চাপিয়ে দেওয়া দায়িত্ব? চুপচাপ বসে থাকলাম। কোনো উত্তর দিলাম না। শুধু নিজের দুঃখটা চেপে রাখার চেষ্টা করলাম। কলেজের বিশাল মাঠের গেটের সামনে গাড়ি থামতেই রিমির বুকের ভেতরে হঠাৎ এক ধরনের অদ্ভুত কাঁপুনি শুরু হলো। হামজা ভাই গাড়ির দরজা খুলে দিলেন, কিন্তু রিমির নামার আগে চারপাশে একবার তাকিয়ে নিল। যতজনের চোখ তাদের দিকে পড়ছে, তাদের চাহনিতে ছিল কৌতূহল, বিস্ময়, আর কোথাও কোথাও যেন চাপা ফিসফাসের ঝড়। রিমি খুব ভালো করেই বুঝতে পারছে, গতকাল যারা তার অপমানের সাক্ষী ছিল, তারা আজকে অবাক হয়ে ভাবছে, যে ছেলেটা গতকাল ওকে এতটা অপমান করল, সে আজ নিজে গাড়ি দিয়ে নিয়ে এসেছে কেন? তাদের চোখের ভাষা রিমি পড়তে পারে। কেউ হয়তো ভেবেছে, রিমি নিজের মর্যাদা বিসর্জন দিয়ে তার সাথে আবার ঘুরছে, কেউ হয়তো কল্পনার জালে জড়িয়ে ফেলেছে রিমিকে। আর এসবের মধ্যে হামজা ভাই? তিনি যেন এসবের কিছুই খেয়াল করেননি। ঠান্ডা, গম্ভীর মুখে এক মুহূর্তও রিমির দিকে না তাকিয়ে গাড়ি থেকে নেমে নিজের লম্বা পায়ে দ্রুত হেঁটে চলে গেলেন কলেজ বিল্ডিংয়ের দিকে। রিমিও চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ল। ভিতরে ভিতরে লজ্জা, অস্বস্তি, বিরক্তি, সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল, পুরো মাঠটা যেন রিমির দিকে তাকিয়ে আছে। রিমি মাথা নিচু করে, কারো চোখের দিকে না তাকিয়ে সোজা ক্লাসরুমের দিকে হাঁটতে শুরু করল। ক্লাসরুমে ঢুকতেই টের পেল, যারা রিমির আসার আগেই নিজেদের মধ্যে গল্পে মগ্ন ছিল, তারা হঠাৎ চুপ হয়ে গেছে। কিন্তু চুপ মানেই যে শান্তি, তা নয়। আসলে ওরা সবাই কথা থামিয়ে রিমিকে পর্যবেক্ষণ করতে শুরু করেছে। আমি জানি, এখন থেকে ফিসফাস শুরু হবে। ঠিক সেটাই হলো। রিমি নিজের সিটে বসতে না বসতেই পেছনে থেকে ক্ষীণ স্বরে হাসি আর ফিসফাস ভেসে এলো। দেখেছিস, আজ আবার স্যারের গাড়িতে এসেছে। মনে হয় মিটমাট হয়ে গেছে। মিটমাট না, অন্য কিছু। তাদের কণ্ঠস্বর নিচু হলেও তীরের মতো এসে বিঁধছে রিমির কানে। রিমি মাথা নিচু করে ব্যাগ থেকে বই বের করতে লাগল, যেন কিছুই শুনতে পায়নি। কিন্তু ভেতরে ভেতরে রিমির মন কেমন যেন করে উঠছিল।
আজকের দ্বিতীয় পিরিয়ডে হামজা ভাইয়ের ক্লাস। তিনি প্রবেশ করতেই যেন পুরো রুমের পরিবেশ বদলে গেল। লম্বা, সুগঠিত শরীর, মুখে স্থির গম্ভীরতা, তার উপস্থিতি সবসময়ই একটা চাপ সৃষ্টি করে। আজও ব্যতিক্রম হল না। তিনি কোনোরকম ভূমিকা ছাড়াই সরাসরি পড়ানো শুরু করলেন। চোখ যেন কেবল বই আর বোর্ডেই রাখা, কিন্তু রিমি খেয়াল করলাম, মাঝে মধ্যে তার দৃষ্টি রিমির উপর এসে থেমে যাচ্ছে, এক মুহূর্তের জন্য। সেই দৃষ্টিতে ছিল না গতকালের মতো করা রাগ, বরং এক ধরনের কৌতূহল মিশ্রিত অস্বস্তি। রিমি মাথা নিচু করে লিখে যাচ্ছিল, কিন্তু বুকের ভেতরে অজানা এক অস্থিরতা কাজ করছিল। বারবার মনে হচ্ছিল, ক্লাস শেষ হলে কি হবে? ক্লাস শেষ হওয়ার ঠিক আগে, তিনি সবার দিকে তাকিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বললেন, তারপর এক মুহূর্ত থেমে রিমির দিকে তাকালেন। সেই গম্ভীর কণ্ঠে বললেন, ছুটি হলে গেটের কাছে অপেক্ষা করবে আমার জন্য। রিমি কোনো উত্তর দিল না, কেবল চুপচাপ বই গুছাতে লাগল। ভান করল যেন শুনিনি। কিন্তু ভেতরে ভেতরে বিরক্তি আর অসহায়তা একসাথে রিমিকে চেপে ধরছিল। কেন সে মনে করে, রিমি তার প্রতিটা কথাই অক্ষরে অক্ষরে মানতে বাধ্য? ছুটি হওয়ার সাথে সাথেই রিমি দ্রুত ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। গেটের বাইরে গিয়ে কোনো দিকে না তাকিয়ে সরাসরি রাস্তার দিকে হাঁটতে শুরু করল। পেছনে থেকে যেন কারো ডাকার শব্দ শুনল, কিন্তু রিমি হাঁটার গতি বাড়াল। হাঁটতে হাঁটতে একটা রিকশা ডেকে থামালো। বুকের ভেতর হালকা এক মুক্তির অনুভূতি হলো, আজ তার সাথে একসাথে ফিরতে হবে না। রিকশা ছুটে চলছিল, আর রিমি মনে মনে ভেবে নিচ্ছিল, যদি বাসায় গিয়ে কেউ জিজ্ঞেস করে কেন একা এলাম, তখন কি বলবো? কিন্তু রিমির মাথায় কোনো উত্তর আসছিল না। বাসায় পৌঁছে সোজা নিজের রুমে চলে গেল। চারপাশে কারো সাথে কথা বলার মন ছিল না। ব্যাগ একপাশে রেখে, কাপড় বদলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। ঠান্ডা পানি গায়ে পড়তেই মনে হচ্ছিল, সারাদিনের সব অস্বস্তি যেন ধুয়ে যাচ্ছে। প্রায় আধা ঘন্টা গোসল করার পর, চুল ভেজা অবস্থায় রুমের দরজা ঠেলে ঢুকতেই হঠাৎ বুক ধক করে উঠল। কারণ, রিমির খাটের এক কোণে, গম্ভীর মুখে বসে আছেন হামজা আনসারি। তিনি চুপচাপ বসে আছেন, চোখ দুটো স্থির রিমির দিকে। তার উপস্থিতিতে পুরো ঘরটা যেন ভারী হয়ে গেছে। রিমির হাতের তোয়ালে থেমে গেল, বুকের ভেতর কেমন যেন হাহাকার উঠল। আপনি, এখানে? রিমি কাপা গলায় বলল। তিনি উত্তর দিলেন না সঙ্গে সঙ্গে। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তারপর খাটের প্রান্ত থেকে কয়েক কদম এগিয়ে এলেন রিমির দিকে। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্রণ, রাগ, অভিমান, আর হয়তো খানিকটা কৌতূহল। আমি বলেছিলাম গেটের কাছে অপেক্ষা করতে। হামজা ভাইয়ের গলা নিচু, কিন্তু তাতে হালকা করা সুর ছিল। আমার কিছু কাজ ছিল, তাই চলে এসেছি, রিমি চোখ নামিয়ে বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, যেন রিমার কথাগুলো মাপজোক করছেন। তারপর ধীরে ধীরে বললেন, তুই সবসময় কি আমার কথা অবাধ্য হবি? বিয়ে করব বলেছি বলে বেশি ভাব বাড়ছে? নিজেকে প্রিন্সেস ডায়না ভাবিস? নিজের সব কাজ ফেলে আজকে তোকে বাসায় পৌঁছে দিব ভাবছি, আর তুই কি করলি? স্টুপিড কোথাকার! হামজা আরও কিছু কটু কথা রিমিকে শুনালো। রিমির মনে হচ্ছিল, তার প্রতিটা কথা যেন রিমির বুকের ভেতরে গিয়ে ধাক্কা দিচ্ছে। কিন্তু রিমি কোনো জবাব দিতে পারছিল না। শুধু অনুভব করছিল, আজকের দিনটা এখানেই শেষ নয়, এরপরেও কিছু হতে যাচ্ছে। হামজা একদম এগিয়ে এসে রিমির হাত শক্ত করে চেপে ধরলেন, এতটাই জোরে যে রিমির মনে হলো, হাতের হাড় যেন একটু কেঁপে উঠল। তুই কি ভাবিস রিমি? আমার কথার কোনো দাম নেই? তার কণ্ঠ রুক্ষ, তীক্ষ্ণ। চোখে এক ধরনের কড়া আগুন, যেন আমি তার সীমা অতিক্রম করেছি। রিমি কোনো উত্তর দিল না। বরং কষ্টে ঠোঁট কামড়ে তাকিয়ে রইল। তিনি আরও কাছে ঝুঁকে বললেন, তোমার এই তেজ, এই অবাধ্যতা, বিয়ে হলে আমি মিটিয়ে নেব। এই বলে রিমির হাতটা ছেড়ে দিয়ে ধীর কিন্তু দৃঢ় পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। রিমি হকচকিয়ে দরজার দিকে তাকিয়ে রইল। গলায় যেন কথা আটকে আছে। বিয়ে হলে কি করবেন তিনি?
এই কথার ভেতর লুকিয়ে থাকা হুমকি আর ইঙ্গিত রিমির বুকের ভেতর শীতল স্রোতের মতো বইতে লাগল। ডাইনিং রুমে সেদিনের পরিবেশ অদ্ভুত ছিল। বড় টেবিলের চারপাশে সবাই বসেছি, কিন্তু মনে হচ্ছিল খাবারের স্বাদের চেয়ে কথার ভারী বেশি। নানি, মামা, মামি, হাফসা আপু, হামজা ভাই, সবাই উপস্থিত। মামা স্বাভাবিক ভঙ্গিতে খেতে খেতে হঠাৎ বললেন, আমি চাই খুব তাড়াতাড়ি হামজা আর রিমির বিয়েটা দিয়ে দিই। চামচের শব্দ থেমে গেল। হাফসা আপু এক মুহূর্তের জন্য থেমে রিমির দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে ফেলল। মামা এবার সরাসরি হামজা ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, হামজা, কি বলিস? হামজা ভাই মাথা নিচু করেই শান্তভাবে বললেন, আমি আবার কি বলবো বাবা? তোমার ইচ্ছা। তার কণ্ঠে কোনো উচ্ছ্বাস নেই, আবার আপত্তিও নেই। যেন সবকিছু মামার হাতে ছেড়ে দেওয়া। মামা বললেন, তা বললে কিভাবে হবে? তোর তো ভার্সিটি আছে, ছুটি নিতে হবে। কখন তোর সুবিধা হবে বল? আর রিমিরও তো কিছু ছুটি লাগবে, সেই ব্যবস্থাও তো তোর করতে হবে। রিমি চুপচাপ বসে রইল। খাবারের স্বাদ যেন হারিয়ে গেছে। মনে হচ্ছিল রিমির জন্য এই সিদ্ধান্তগুলো কেউ রিমিকে জিজ্ঞেস না করেই নিয়ে ফেলছে। মামি হঠাৎ বিরক্ত স্বরে বললেন, এত হাড়াহুড়ো করার কি দরকার? হাফসার তো এখনো বিয়ে বাকি আছে। ওকে বিয়ে না দিয়েই হামজাকে বিয়ে দিবে? মামা রেগে উঠে বললেন, তুমি চুপ থাকো। সব বিষয়ে এত কথা বলো কেন? ভালো কাজ ফেলে রাখা ঠিক নয়। যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা উচিত। আর হাফসার বিষয়েও আমি দেখব। আমি দুজনেরই বাবা, সবার ভালোর জন্যই যা করছি। মামির মুখ লাল হয়ে গেল রাগে। কিন্তু তিনি আর কিছু বললেন না, শুধু রিমির দিকে এমনভাবে তাকালেন যেন রিমি এই ঘটনার জন্য দায়ী। হাফসা আপু টেবিলের নিচে বসে পান নাড়ছিল, ঠোঁটে চাপা হাসি। মনে হচ্ছিল, বিয়ের কথা উঠলেই সে অদ্ভুত আনন্দ পায়। মামা হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন, এই মাস তো শেষের দিকে। সামনের মাসের 15 তারিখ, শুক্রবার, এই দিনেই বিয়ে হবে। রিমির কানে যেন শব্দগুলো ধীরে ধীরে ঢুকল। 15 তারিখ, শুক্রবার, বিয়ে। হাফসা আপু তৎক্ষণাৎ বলল, আহা, শুক্রবার ভালোই তো। মেহেন্দি, গায়ে হলুদ সব মিলিয়ে জমে যাবে। মামা গম্ভীর মুখে বললেন, সবকিছু সংক্ষিপ্ত আকারে হবে। সময় বেশি নেই, প্রস্তুতিও নিতে হবে। রিমি তখনও কিছু বলতে পারিনি। মনে হচ্ছিল রিমি যেন নাটকের এক নীরব চরিত্র, যার বিয়ে হচ্ছে, কিন্তু নিজের কোনো কথা বলার অধিকার নেই। হামজা ভাই সারা সময় চুপচাপ ছিলেন। শুধু একবার আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু সেই দৃষ্টি ছিল অনির্বচনীয়, না পুরো রাগী, না পুরো নির্লিপ্ততা। সবাই খাওয়া শেষ করে যার যার ঘরে চলে গেল। রিমি নিজের রুমে এসে বিছানায় বসে রইল। জানালার বাইরে অন্ধকার আকাশে তারা জ্বলজ্বল করছে, কিন্তু রিমির চোখে কোনো আলো নেই। বিয়ের এই হঠাৎ সিদ্ধান্ত, হামজা ভাইয়ের আচরণ, মামির বিরূপ দৃষ্টি, সব মিলে আমার ভেতরে একটা ভয় জমে উঠছিল। রিমি হাত বাড়িয়ে ড্রয়ারের ভেতর থেকে ডায়েরিটা বের করল। কলম হাতে নিয়ে লিখতে শুরু করল। হয়তো আমার ভাগ্য ঠিক এভাবেই লেখা ছিল। হয়তো আমাকে এমন একজনের সঙ্গেই জীবন কাটাতে হবে, যে আমার অনুভূতিকে বোঝে না, কিংবা বোঝার চেষ্টা করে না। আজ মামা তারিখ ঠিক করে দিলেন। কেউ জিজ্ঞেস করল না আমি রাজি কিনা। আমি কি চাই, তা কারো কাছে গুরুত্ব পেল না। ডায়েরির পাতায় কালির দাগ একটু ঝাপসা হয়ে গেল, চোখের পানি পড়ে গেছে তাতে। 12টা দিন যেন চোখের পলকে কেটে গেল। এই কয়েকদিনে রিমির মনটা কেমন এলোমেলো হয়েছিল, কখনো ভবিষ্যতের চিন্তায় ভারী, কখনো অদ্ভুত অজানা উত্তেজনায় হালকা। চারপাশে সবাই যেন রিমির বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, অথচ রিমির নিজের ভেতরে সবসময় একরকম দ্বিধা আর অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল। আজ সকালে হামজা ভাই এসে জানালেন, তাদের দুজনেরই কলেজ থেকে 10 দিনের ছুটি মিলেছে। রিমি শুনে চুপ করে রইল, কোনো মন্তব্য করল না। তার কণ্ঠে সেই আগের মতো গম্ভীর ভাব, কিন্তু চোখে কোথাও যেন অদ্ভুত এক ঝিলিক, যেটা বুঝে উঠতে পারি না।
আজকে ঠিক হলো, আমরা সবাই মিলে মার্কেটে যাবে, রিমির বিয়ের শাড়ি, গয়না, আনুষঙ্গিক সব কিছু কিনতে। সকাল থেকেই বাসাটা যেন একেবারে উৎসবের মেজাজে। নানু বারবার ঘড়ির দিকে তাকিয়ে তাগাদা দিচ্ছেন, হাফসা আপু আয়নায় দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে, মামি নিচে নেমে গাড়ির জন্য ব্যবস্থা করছেন। হামজা ভাইও আমাদের সাথে যাবে শুনে ভেতরে একটু অস্বস্তি হলো, কিন্তু কাউকে কিছু বললাম না। মার্কেটে পৌঁছে চারপাশের কোলাহল, দোকানের ঝলমলে আলো, আর রঙিন শাড়ির শাড়ি যেন চোখ ধাঁধিয়ে দিল। সবাই রিমির জন্য বেছে বেছে শাড়ি দেখতে লাগল। রিমি যতবার মতামত দিতে চাইল, ততবার হাফসা আপু বা নানু বলে উঠলেন, এইটা খুব সুন্দর, রংটাও একদম রিমির গায়ের রঙের সাথে মানাবে। না না, এইটা নাও, ডিজাইনটা একেবারে ইউনিক। রিমিকে জিজ্ঞেস করলে রিমি শুধু হেসে বলে, আপনাদের পছন্দ মতো কিনুন, আমি ঠিক আছি। গয়নার দোকানে ঢুকে সোনার গলার হার, কানের দুল, চুড়ি, সব এমন ঝলমল করছিল যে চোখ ফেরানো দেয়। নানু বললেন, রিমি, বিয়ে জীবনে একবারই হয়। দাম দেখে সংকোচ করবি না, ভালোটা কিনতে হবে। শেষ পর্যন্ত বেশ কয়েকটা দামি আর চমৎকার ডিজাইনের গয়না কেনা হলো। রিমি কেমন যেন নির্বিকার থেকে গেল, অথচ হাফসা আপু আর নানু দুজনেই একরকম উৎসাহী প্রতিযোগিতায় লেগে গেলেন, কার পছন্দের জিনিসটা আগে নেওয়া হবে। সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। ক্লান্তিতে পা যেন আর শরীরের সাথে নেই। রেস্টুরেন্টে খাওয়ার পর আর কিছু খেতে হয়নি। সবাই যে যার রুমে চলে গেল। রিমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম, আজ আর কারো সাথে কথা বলার মতো শক্তি নেই। ঘুমের ভেতর হঠাৎ টের পেল রিমি, রিমির পায়ের কাছে কেউ যেন আস্তে আস্তে মালিশ করছে। প্রথমে মনে হলো স্বপ্ন দেখছে, কিন্তু সেই উষ্ণতা আর আরাম এত বাস্তব ছিল যে রিমি অজান্তেই গভীর ঘুমে তলিয়ে গেল। কে করছিল, কেন করছিল, সেই জানার আগ্রহটুকুও হারিয়ে গেল ঘুমের টানে। 10 দিন যেন মুহূর্তে কেটে গেল। আজ হামজা আর রিমির হলুদ আর মেহেদির রাত। সকাল থেকেই বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, হাসি ঠাট্টা, আর গানের আওয়াজে মুখর। হলঘরে হলুদের সাজ, ফুলের মালা, উজ্জ্বল আলো, সব মিলিয়ে উৎসবের উষ্ণতা যেন গায়ে লেগে যাচ্ছিল। হামজা ভাইয়ের খালারা দুপুরে এসে পৌঁছেছেন। তাদের সবার হাসি মুখে থাকলেও চোখে কোথাও কোথাও অদ্ভুত গম্ভীরতা। কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়ল হামজা ভাইয়ের খালাতো বোন জুই, রিমির দিকে এমনভাবে তাকাচ্ছে যেন রিমি তার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছি। ওর মুখে কোনো শুভেচ্ছার হাসি নেই, বরং ঠোঁট শক্ত করে চেপে রাখা অভিমানী চাহনি। হলুদের আসরে রিমিকে আর হামজাকে একসাথে বসানো হলো। চারপাশে সবার হাসি ঠাট্টা, কেউ কাঁদছে আনন্দে, কেউ ছবি তুলছে। তাদের গায়ে একে একে সবাই হলুদ মাখিয়ে দিচ্ছে। জুই আপু যখন হামজা ভাইয়ের গালে হলুদ দিতে এলো, রিমি খেয়াল করল, তার চোখে পানি চিকচিক করছে। মুহূর্তের জন্য মনে হলো, এখনই কেঁদে ফেলবে। সেই দৃশ্যটা দেখে বুকের ভেতরে হালকা একটা শীতল শিরশিরানি হলো, যদিও তখন বিষয়টা রিমি তেমন গুরুত্ব দিয়ে ভাবেনি। রাত গভীর হতে হতে মেহেদির অনুষ্ঠান শেষ হলো। হাত ভর্তি মেহেদির গাঢ় লালচে রঙের মাঝে রিমি নিজের ভবিষ্যৎকে খুঁজতে লাগলো, কিন্তু উত্তর পেল না। সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত থাকলেও রিমির মনে কেমন একরকম চাপা অস্থিরতা ঘুরছিল। রুমে ফেরার পথে পাশ দিয়ে যাওয়ার সময় শুনল, হামজা ভাইয়ের রুম থেকে চাপা গলায় কারো সাথে কথা বলার শব্দ আসছে। কৌতূহলবশত থেমে দাঁড়ালো রিমি। শব্দটা স্পষ্টই, একজন নারী আর পুরুষের স্বর। রিমির বুক হঠাৎ করেই জোরে ধুকপুক করতে লাগল। দরজার ফাঁক দিয়ে আস্তে উকি দিলাম। এবং যা দেখলাম, তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিল না রিমি। হামজা ভাইকে জুই আপু শক্ত করে জড়িয়ে ধরে আছে। জুই আপুর চোখ বুজে আছে। সেই দৃশ্য রিমি আর বেশিক্ষণ দেখতে পারল না। মুহূর্তে আমার বুকের ভেতর যেন বরফের মতো ঠান্ডা কেটে গেল। পা শক্ত হয়ে এলো, কিন্তু মস্তিষ্কে হাজারো প্রশ্নের ঢল। এটা কি আমি ঠিক দেখছি? এরা ভাইবোন না? নাকি? রিমি নিঃশব্দে সরে দাঁড়ালো, দরজাটা আগের মতো রেখে দিল। রিমির শরীর কাঁপছিল,
আর মনে হচ্ছিল চারপাশের সবকিছু হঠাৎ করেই অচেনা হয়ে গেছে। বিকেলের আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। জানলার বাইরে শেষ বিকেলের রোদ লালচে হয়ে ছড়িয়ে পড়েছে দেয়ালে। কিন্তু রিমির চোখে সেই আলো নেই, শুধু অন্ধকার জমে আছে চারপাশে। কয়েক মুহূর্ত আগেও রিমি সেই ঘরে, আর সেখানে যা দেখল, তা যেন রিমির বুকের মধ্যে ছুরি চালিয়ে দিল। সব কিছুতেই যেন এক অদৃশ্য টান। রিমির বুকের ভেতর যেন হাওয়া শূন্য হয়ে গেল। মাথা ভনভন করে ঘুরতে লাগল। শরীরের সব শক্তি যেন কোথাও মিলিয়ে গেল, আর রিমি হোঁচট খেতে খেতে সিঁড়ি বেয়ে আমার রুমে চলে এলো। রিমি রুমের দরজা বন্ধ করে দিল, দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো কিছুক্ষণ। তারপর ধপাস করে মেঝেতে বসে পড়ল। বুক ফেটে কান্না আসছিল তার, আর রিমি তা আটকাতে পারল না। কান্নার শব্দ যেন নিজের কাছেই অপরিচিত লাগছিল। মনে হচ্ছিল, রিমি কেন এখানে? কেন এই মানুষটার সাথে রিমির বিয়ে হতে যাচ্ছে? যদি তার জীবনে অন্য কেউ থাকে, তবে সে রিমিকে কেন বেছে নিল? মনের ভেতরে প্রশ্নগুলো ছুরির মতো বিঁধে যাচ্ছিল। তাহলে কি হামজা ভাই রাগে রিমিকে বিয়ে করছে? রিমিকে অপমান আর কষ্ট দেওয়ার জন্য? হঠাৎ মনে পড়ল, রিমির এই শহরে মামা নানি ছাড়া আর কেউ নেই। যদি রিমি এই বিয়ে ভেঙে দেয়, তবে রিমি যাবে কোথায়? কার কাছে আশ্রয় পাবে? এই পৃথিবী এত বড় হলেও, রিমির জন্য যেন কোথাও জায়গা নেই। বুকের মধ্যে হাহাকার জমে উঠল, আর চোখ ভিজিয়ে দিল অনবরত কান্না। কান্না করতে করতে কখন যে বিছানায় গিয়ে গা এলিয়ে দিয়েছে, তা মনে নেই রিমির। অজান্তেই ঘুমিয়ে পড়েছিল। ভোরের আজানের সুরে ঘুম ভাঙল রিমির, কিন্তু মনে শান্তি আসেনি। মনে হচ্ছিল, এই দিনটি তার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে আসছে। কারণ আজ রিমির বিয়ের দিন। সকালের সব আয়োজন, আত্মীয়দের ভিড়, মেহমানদের কোলাহল, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল, কিন্তু সেই স্বপ্নে আমার কোনো আনন্দ নেই। চুলে ফুল গুজে, গায়ে লাল শাড়ি, সবকিছুই সাজানো, তবুও মনে হচ্ছিল, রিমি যেন নিজেকে চেনা যায় না এমন এক নাটকের নায়িকা। বিকেলের পর সবাই হামজা আর রিমিকে ডেকে বিয়ের আসরে বসালো। রিমি আর হামজা ভাই সামনাসামনি বসল। তার চোখে রিমি কোনো উষ্ণতা দেখল না, বরং একরকম শীতলতা। রিমির চোখের সামনে এখনো রাতের সেই দৃশ্য ভাসছে, যেখানে সে অন্য কারো সাথে হাসি মুখে কথা বলছিল। তবুও, রিমি নীরব। কারণ এখন কিছু বলার ক্ষমতা রিমির নেই। কাজী সাহেব কোরআনের আয়াত পড়লেন, হামজা এবং রিমি থেকে সম্মতি নিলেন। সব নিয়ম ও ইসলামিক শরিয়াহ অনুযায়ী বিয়ে সম্পন্ন হল। আশেপাশে করতালি, দোয়া, হাসির শব্দ, অথচ রিমির কানে শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ বাজছিল। রাত নামল। সব আনুষ্ঠানিকতা শেষে রিমিকে নিয়ে যাওয়া হলো হামজা ভাইয়ের রুমে। দরজায় ঢুকেই চোখে পড়ল, তার খাট ফুল দিয়ে সাজানো। সাদা আর লাল ফুলের মালা ঝুলছে মাথার দিকে, বিছানার চাদরে ছড়ানো পাপড়ি। ঘর ভরা আতরের গন্ধ। এই সাজসজ্জা হাফসা আপু আর তার কাজিনরা মিলে করেছে বলে শুনল। রিমি খাটের এক পাশে চুপচাপ বসে আছে। মন ভরা ভয়, রাগ, আর অজানা শঙ্কা। মনে হচ্ছিল, এই ঘর রিমির নয়, এই রাত রিমির নয়। প্রায় রাত 12টার দিকে দরজা খুলে ভেতরে এলেন হামজা ভাই। রিমির দিকে এক পলক তাকিয়ে কোনো কথা না বলে সরাসরি ওয়াশরুমে চলে গেলেন। তার সেই দৃষ্টি যেন রিমিকে আরো ছোট করে দিল। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি বিরক্ত গলায় বললেন, এইসব আদা ময়দা মেখে বসে আছিস কেন? তাড়াতাড়ি ধুয়ে ফেল। এখনো সাজসজ্জা নিয়ে বসে আছিস? তার ঠোঁটের কোণে বিরক্তির ছায়া, চোখে ক্লান্তি। মনে হলো, রিমির উপস্থিতিই যেন তার কাছে বোঝা। রিমি কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম। শাড়ি বদলে, মেকআপ ধুয়ে, চুল খোলা রেখে বের হলো। এসে দেখে, সে খাটের ফুলগুলো সরিয়ে রুমের এক কোণে ফেলে রাখছে। তারপর খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে। ঘুমিয়ে গেছে কিনা বুঝতে পারল না রিমি। রিমি দাঁড়িয়ে রইল। বুঝতে পারছিল না, কোথায় শোবে। তার পাশে শুলে যদি রাগারাগি করে? তাই চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় দেখছিল না।
হঠাৎ সে চোখ খুলে রিমির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, সারা রাত দাঁড়িয়ে থাকার ইচ্ছে আছে নাকি? খাটে এসে শো। তার কণ্ঠে ছিল শীতলতা, কিন্তু তবুও সেই শীতলতার ভেতর যেন এক অদৃশ্য আদেশ। রিমি কোনো কথা বলল না। চুপচাপ লাইট বন্ধ করে গুটি গুটি পায়ে গিয়ে খাটের অন্য প্রান্তে শুয়ে পড়ল। খাটে শোয়ার পরও মনে হচ্ছিল, রিমি যেন কাটার বিছানায় শুয়ে আছে। দুজনের মাঝে নীরবতার দেয়াল যেন আকাশ ছুঁয়ে গেছে। দূরত্বটা শারীরিক নয়, মানসিক, আর সেই দূরত্বই সবচেয়ে ভারী। চোখ বুজল, কিন্তু ঘুম আসছিল না। মনে হচ্ছিল, রিমির জীবন যেন আজ থেকেই এক অজানা পথে পা বাড়িয়ে দিল, যেখান থেকে ফেরার রাস্তা নেই। ভোরবেলার মৃদু আলো ঘরে এসে পড়েছে। চোখ খুলতেই রিমি এক অদ্ভুত উষ্ণতা টের পেল। শরীরের চারপাশ যেন শক্ত করে কোনো বাঁধনে জড়ানো। হঠাৎ বুঝতে পারল, সে হামজা ভাইয়ের বুকে শুয়ে আছে। তার শক্তপোক্ত বুকে রিমি মাথার নিচে বালিশের মতো ঠেকেছে, আর দুই হাত দিয়ে তিনি রিমিকে এমনভাবে জড়িয়ে রেখেছেন, যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে কোথাও। তার নিঃশ্বাস রিমির মুখে এসে লাগছে। প্রতিবার সেই উষ্ণ নিঃশ্বাসে শরীর কেঁপে উঠছে, বুকের ভেতর এক অচেনা শিহরণ দৌড়ে যাচ্ছে। মনে হচ্ছে, রিমি যেন কোনো অদৃশ্য আবেশে আটকে গেছে। দম বন্ধ হয়ে আসছে, অথচ এক অদ্ভুত নিরাপত্তাও অনুভব করছে। রিমি আস্তে আস্তে নড়েচড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু তার সামান্য নড়াচড়াতেই মনে হলো হামজা ভাইয়ের হাতের চাপ আরও দৃঢ় হয়ে উঠছে। যেন তিনি আঁকড়ে ধরে রাখতে চাইছেন, যদি এই মেয়ে উড়ে চলে যায় তবে আর কখনো ফিরে আসবে না। এই টানাপোড়েনের মাঝেই হঠাৎ তার চোখ মেলে গেল। আধো ঘুম জড়ানো চোখে তিনি রিমির দিকে তাকিয়ে বললেন, এত বাইম মাছের মতো মোড়ামুড়ি করছিস কেন? তোর জন্য একটুও শান্তিতে ঘুমাতে পারলাম না। তার কণ্ঠে রাগ ছিল না, বরং দুষ্টুমি ভরা মিষ্টি একটা সুর। কথা শেষ করেই তিনি রিমিকে আলগা করে দিলেন। রিমি দ্রুত উঠে বসল। রিমি খুব লজ্জা পেল। মাথা নিচু করে বসে আছে। অথচ হামজা ভাই যেন একেবারে স্বাভাবিক আচরণ করছে। তিনি উঠে দাঁড়িয়ে গদগদ করে ওয়াশরুমে চলে গেলেন। রিমি অবাক হয়ে তাকে দেখছিল। কিভাবে সম্ভব? সে লজ্জায় মরছে, অথচ তিনি যেন কিছুই হয়নি ভেবে এত স্বাভাবিক। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তিনি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তুই ফ্রেশ হয়ে নে। শরীর নিশ্চয়ই ক্লান্ত হয়ে আছে। রিমি চুপচাপ মাথা নাড়ল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, তার জামাকাপড় তো নিজের রুমে। মুখ খুলতে সাহস হলো না। লজ্জা লাগছিল খুব। তাই চুপচাপ বিছানার এক কোণে বসে রইল। তিনি ল্যাপটপ টেবিলে রেখে রিমির দিকে তাকিয়ে বললেন, কি হলো? এখনো বসে আছিস কেন? রিমি গলা শুকিয়ে আসা স্বরে ধীরে বলল, আমার, মানে, জামাকাপড় এই রুমে নেই। বলেই মাথা নিচু করে ফেলল। কিন্তু হামজা ভাই একেবারে স্বাভাবিক গলায় হেসে বললেন, এই নিয়ে লজ্জা পাওয়ার কি আছে? আমি হাফসাকে বলে দিচ্ছি। ও কাপড় নিয়ে আসবে। তার এমন নির্ভার ভঙ্গি রিমিকে অবাক করল। সে ভেবেছিল হয়তো তিনি মজা করবেন বা অস্বস্তি বাড়াবেন। কিন্তু উল্টো তিনি এমনভাবে কথা বললেন যেন এটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। কিছুক্ষণ পর দরজায় হালকা টোকা পড়ল। হাফসা কাপড় দিয়ে গেল। রিমি দ্রুত কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঠান্ডা পানির ছোঁয়ায় শরীর সতেজ হয়ে উঠল। মনের ভেতরের অস্থিরতাও কিছুটা কমল। কিন্তু যখনই চোখ বন্ধ করছিল, তখনই মনে পড়ছিল সকালের সেই মুহূর্ত। তার শক্ত হাতের বাঁধন, উষ্ণ নিঃশ্বাস, বুকের ভেতরের অনির্বচনীয় কাঁপন। গোসল শেষে যখন বের হলো, তখন দেখল হামজা ভাই ল্যাপটপ নিয়ে কি যেন মনোযোগ দিয়ে কাজ করছেন। চশমাটা চোখে পড়ে আছে। তার মুখটা গম্ভীর, তবুও ভীষণ আকর্ষণীয় লাগছিল। রিমি এক মুহূর্ত দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। তারপর কাপড়গুলো বারান্দায় মেলতে গেল। ভেজা কাপড় থেকে টুপটাপ করে পানি পড়ছিল, হালকা বাতাস এসে কাপড় নাড়িয়ে দিচ্ছিল। আকাশে হালকা মেঘ ভেসে বেড়াচ্ছিল। চারপাশে এক শান্ত পরিবেশ। কিন্তু রিমির ভেতরের অস্থিরতা যেন থামছেই না। কাপড় মেলার পর চুপচাপ ফিরে এসে বিছানার পাশে বসল।
তিনি তখনও কাজে ডুবে আছেন। রিমি ভেবেছিল হয়তো কোনো কথা বলবে, কিন্তু সাহস হলো না। মনে হচ্ছিল, যদি কিছু বলে তবে তার কণ্ঠে থাকা কাঁপন প্রকাশ পেয়ে যাবে। ঠিক তখনই তিনি ল্যাপটপ থেকে চোখ তুলে রিমির দিকে তাকালেন। একটু মুচকি হেসে বললেন, এই, তুই আবার এত চুপচাপ কেন? সারারাত একটাও কথা নেই, এখনো একদম নিশ্চুপ বসে আছিস? রিমি এক চিলতে হাসি দিয়ে বলল, তেমন কিছু না। কণ্ঠস্বর এতটাই নিচু ছিল যে প্রায় শোনা যাচ্ছিল না। তিনি কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার কাজে মন দিলেন। আর রিমি চুপচাপ বসে তার মুখের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল, যদি সময়টা এভাবেই থেমে যেত। তার ভেতরের মনোভাব কেউ বুঝতে পারছে না। রিমি নিজেই বুঝতে পারছে না, আসলে কি হচ্ছে। সকালে তার কাছে জেগে ওঠার পর থেকেই শরীর আর মন অদ্ভুত এক আলোড়নে ভরে গেছে। নিজেকে প্রশ্ন করল, সে কি তাকে ভয় পাচ্ছে, নাকি আকর্ষণ বোধ করছে? উত্তর পেল না। শুধু বুকের ভেতরটা ধকধক করে বাজতে লাগল। তার পাশে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল, এই মানুষটার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। তিনি যেমন শক্ত হাতে আঁকড়ে ধরতে জানেন, তেমনি দায়িত্ব নিয়ে সামলাতেও জানেন। কখনো মজা করে, কখনো গম্ভীরভাবে, আবার কখনো অদ্ভুত নির্ভরতার ভঙ্গিতে। রিমি চুপচাপ জানালার বাইরে তাকালো। আকাশের নীল, বাতাসের দোলা, চারপাশের সবকিছু স্বাভাবিক। অথচ তার ভেতরের এই ঝড়টা কে বোঝে? হঠাৎ মনে হলো, হয়তো এটাই নিয়তি। সে চাইলেও পালাতে পারবে না এই অনুভূতি থেকে। তারপরও মনে মনে বলল, আমি যদি আজীবন এভাবেই তার পাশে থেকে যেতে পারতাম। তার বুকের শক্ত বাঁধনে বন্দি থেকে, সেই উষ্ণ নিঃশ্বাসে ডুবে থেকে। কিন্তু বাস্তব আবারও তাকে টেনে আনল। সে মাথা নত করে আবারও নীরব হয়ে বসল। আর ভেতরে ভেতরে লুকিয়ে রাখল তার সব অস্থিরতা, সব না বলা অনুভূতি। সারাদিনটা অদ্ভুতভাবে শান্ত কেটেছিল। সকালে নাস্তার টেবিলে বসে রিমি এক অদ্ভুত শূন্যতা অনুভব করেছিল। হামজা ভাই যথারীতি শান্ত ও ঠান্ডা গলায় দু একটা কথাই বলেছিলেন। তারপর তাড়াহুড়ো করে বের হয়ে গেলেন। রিমি ভেবেছিল, হয়তো দুপুর নাগাদ তিনি ফিরে আসবেন। কিংবা অন্তত বিকেলে এসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। কিন্তু সেদিন যেন অন্যরকম ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে রাত, অথচ তিনি আর বাড়ি ফিরলেন না। একটা একটা ঘন্টা পেরোচ্ছিল, কিন্তু প্রতিবার ঘড়ির কাঁটা যখন সামনে এগিয়ে যাচ্ছিল, রিমির ভেতরের অস্থিরতাও যেন বেড়ে যাচ্ছিল। রাত যখন 11টা বাজল, তখনও তার কোনো খোঁজ নেই। রান্নাঘর অন্ধকারে ডুবে ছিল। শুধু টেবিলের উপরের আলোটা জ্বলছিল। রিমি একা একা খাওয়ার টেবিলে বসে ভাত খাচ্ছিল। চারপাশে একদম নীরবতা। শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা যেন অস্বাভাবিকভাবে জোরে শোনা যাচ্ছিল। সেই শব্দে তার মনে হচ্ছিল, কেউ যেন তাকে উদ্দেশ্য করে বলছে, সে তো আসবে না, তুমি শুধুই অপেক্ষায় আছো। ভেতরে ভেতরে এক অকারণ বিরক্তি জমে উঠছিল। একসময় নিজের মনেই বিড়বিড় করে বলল, নিশ্চয়ই জুই আপুর কাছে গিয়েছে। অন্যথায় এত রাতে ফেরার কি কারণ থাকতে পারে? কথাটা উচ্চারণ করার সাথে সাথেই বুকের ভেতর হঠাৎ একটা কষ্টের ঢেউ এসে আছড়ে পড়ল। চোখের কোণটা হালকা ভিজে গেল। রাগ আর কষ্টে মনে মনে ঠিক করল, আজ আর হামজা ভাইয়ের ঘরে গিয়ে ঘুমাবে না। নিজের ঘরেই শুয়ে পড়বে। রাত তখন প্রায় 12টা। রিমি অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে আছে, তবুও ঘুমের নামগন্ধ নেই। নরম চাদর গায়ে জোড়ালেও শরীরের ভেতরে এক অদ্ভুত শূন্যতা ভর করছে। জানলার ফাঁক দিয়ে বাইরে রাতের আকাশ দেখা যায়। পূর্ণিমার আলো ঢুকে বিছানার পায়ের দিকে সাদা ছোপ ফেলছে। কিন্তু সেই আলো তাকে শান্তি দিচ্ছিল না। বরং একটা অদ্ভুত ভয়ের আবহ তৈরি করছিল। সে এপাশ ওপাশ করছে। বালিশটা একবার উল্টে রাখল, আবার সোজা করল। কখনো গায়ে কাঁথা টেনে জড়িয়ে নিল, কখনো পায়ের দিকে ঠেলে দিল। কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। এমন সময় তার কানে এল অদ্ভুত একটা শব্দ। মনে হলো, বিছানার পাশেই কেউ হাঁটছে। ধীর, ভারী পদক্ষেপে কারো হাঁটার শব্দ।
হঠাৎ তার হৃৎপিণ্ড দ্রুত কাঁপতে শুরু করল। বুকের ভেতর ধুকপুকানিতে মনে হচ্ছিল শরীরটা ফেটে যাবে। সে চোখ কুঁচকে দেখার চেষ্টা করল, কিন্তু আধো অন্ধকারে কিছুই স্পষ্ট বোঝা গেল না। তবুও মনে হলো কালো একটা ছায়া, মানুষের মতো, ধীরে ধীরে হাঁটছে। বিছানার পাশে হেঁটে গিয়ে আবার ফিরে আসছে। রিমির হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয়ে সে দ্রুত চাদর মুড়ি দিল মাথায়। মনে মনে বারবার বলল, না, না, আমি ভুল দেখছি, এ সব আমার মনের ভুল, এটা সত্যি না। কিন্তু কান তো তার কথা মানতে চাইল না। হঠাৎ শোনা গেল সোফা আর ছোট্টটি টেবিল নড়ছে, যেন কেউ সেগুলো টেনে বাইরে নিয়ে যাচ্ছে। কাঠ ঘষা লাগার তীক্ষ্ণ শব্দ ঘরের নিস্তব্ধতা ছিঁড়ে দিয়ে ছড়িয়ে পড়ল। একদম কর্কশ, অস্বস্তিকর শব্দ। কিছুক্ষণ পর আবার মনে হলো সোফা আর টেবিল যেন ভেতরে টেনে আনা হচ্ছে। রিমির বুকের ধকধক বেড়ে গেল আরো। শরীরের প্রতিটা স্নায়ুতে কাঁপুনি শুরু হলো। হঠাৎ শব্দ থেমে গেল। কিন্তু সেই শান্তির পরিবর্তে আবার অন্যরকম ভয়ের আবহ তৈরি হলো। এবার ওয়াশরুমের দিক থেকে ভেসে এলো পানির শব্দ, যেন কল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে খালি বালতির তলায় পড়ছে। টুপ টুপ টুপ। প্রতিটা ফোঁটা পড়ার সাথে সাথে মনে হচ্ছিল তার মেরুদণ্ড বেয়ে বরফ ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। সে তখন আর নিজেকে সামলাতে পারল না। মনে মনে শক্ত করে ঠিক করল, না, আমি আর একা থাকব না। এক্ষুনি অন্য ঘরে যাব। এক মুহূর্ত দেরি না করে রিমি বিছানা থেকে নেমে দৌড়ে গেল পাশের ঘরে, হামজা ভাইয়ের ঘরে। দরজা আধখোলা ছিল। সে নিঃশব্দে ভেতরে ঢুকে গেল। ঘরে নরম আলো জ্বলছিল। সেই আলোয় দেখা গেল হামজা ভাই গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখে একরাশ ক্লান্তি, যেন সারাদিনের দৌড়ঝাঁপে শরীরটা অবসন্ন হয়ে গেছে। বিন্দুমাত্র দেরি না করে রিমি বিছানায় উঠে গিয়ে তার পাশে শুয়ে পড়ল। তারপর বুকের ওপর শক্ত করে জড়িয়ে ধরল। তার আঙুলগুলো যেন অজান্তেই তার শার্টের কাপড় মুঠো করে ধরে ফেলল, যেন এই মানুষটিকে আঁকড়ে ধরা ছাড়া তার বাঁচার আর কোনো উপায় নেই। হঠাৎ বুকের ওপর কারো হাতের উষ্ণতা অনুভব করতেই হামজা ভাই চমকে উঠলেন। তিনি আধো ঘুমের মধ্যে চোখ মেলে তাকালেন। দেখলেন রিমি ভয় কাঁপতে কাঁপতে তার বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে। মুখে ভয়ের ছাপ, ঠোঁট কাঁপছে, বুক ধড়ফড় করছে। তিনি দ্রুত বেডসাইড ল্যাম্পটা জ্বালালেন। আলোতে স্পষ্ট দেখা গেল রিমির চোখে পানি চিকচিক করছে। হামজা ধীরে ধীরে তার কপালে ঠোঁট ছুঁয়ে নরম গলায় বললেন, কি হয়েছে রিমি? তুই এত ভয় পাচ্ছিস কেন? রিমি তোতলাতে তোতলাতে উত্তর দিল, ওই ওই রুমে ভূত আছে, আমি দেখেছি, কালো ছায়া, আমি সেখানে যাব না, আমি আপনার সাথে থাকব। তার কণ্ঠে আতঙ্ক এতটাই সত্যি ছিল যে বোঝাই যাচ্ছিল সে কিছু একটা দেখেছে, অন্তত বিশ্বাস করছে যে দেখেছে। হামজা তার মাথায় হাত বুলিয়ে শান্ত করতে করতে বললেন, ভূত বলে কিছু নেই রিমি, এটা তোর মনের ভুল। ভয় পেলে এমনই লাগে। রিমি মাথা নেড়ে শিশুর মতো জোরে বলল, না ভাইয়া, এটা ভুল না। আমি দেখেছি। সোফা টানার শব্দ, টেবিল নড়ছে, তারপর পানির শব্দ, আমি সব শুনেছি। আমি সেখানে যাব না। হামজা একটু থেমে হালকা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ঠোঁটে হালকা হাসি এনে বললেন, আচ্ছা, ঠিক আছে। ধরলাম তুই ভূত দেখেছিস। ভূত দেখে তো তুই মনে হয় এভারেস্ট জয় করে ফেলেছিস। এখন চুপচাপ ঘুমা, আর আমাকে ঘুমাতে দে। তার কথায় হালকা ঠাট্টা থাকলেও কণ্ঠে ভরসার সুর ছিল। রিমি কিছু না বলে আরও শক্ত করে হামজার বুকের সাথে লেপ্টে রইল। তার শরীরের উষ্ণতা যেন তাকে নিরাপত্তার বর্মে মুড়ে ফেলল। কিছুক্ষণ আগের সেই ভয়, আতঙ্ক, সব মিলিয়ে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। মনে হচ্ছিল এই বুকই তার একমাত্র আশ্রয়, সব ভয়ের বিরুদ্ধে এক অদৃশ্য প্রাচীর। হামজা তার চুলে হাত বুলিয়ে দিলেন। ধীরে ধীরে রিমির শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। চোখ দুটো ভারী হয়ে এলো। তিনি ল্যাম্পটা নিভিয়ে দিলেন। বাইরে তখনও হাওয়ার হালকা শো শো শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু রিমি আর সেসব নিয়ে ভাবল না।
হামজা ভাইয়ের বুকে লেপ্টে থেকে অচিরেই গভীর ঘুমে তলিয়ে গেল। সেই রাতে তার মনে হলো, এই মানুষটার সাথে থাকলে পৃথিবীর সব অন্ধকার, সব ভয় আমাকে ছুতে পারবে না। ফজরের আজানের মিষ্টি সুর ভেসে এলো দূর থেকে। ভোরের স্নিগ্ধ বাতাসে ভরে উঠল চারদিক। মসজিদের মাইকে আজানের ধ্বনি শুনে হামজার ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই টের পেল, বুকে ভারী কিছু চাপা আছে। চোখ খুলেই গত রাতের ঘটনা মনে পড়ল। রিমি, মেয়েটা তখনও তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার নিঃশ্বাস হামজার বুকে লেগে আসছে, যেন ছোট্ট একটা শিশু বুক আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। হালকা আলোয় রিমির অবিন্যস্ত চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছিল। শাড়িটা হাঁটু পর্যন্ত উঠে গেছে, ফর্সা কোমর আর পেট উন্মুক্ত হয়ে আছে। কাল রাতে কান্না করার কারণে চোখের কাজল ছড়িয়ে মুখে দাগ পড়েছে, চুল এলোমেলো হয়ে মুখের অর্ধেক ঢেকে রেখেছে। কিন্তু এই এলোমেলো অবস্থাতেও মেয়েটা অদ্ভুতভাবে সুন্দর লাগছিল। হামজা ধীরে ধীরে হাত বাড়িয়ে রিমির মুখের উপর থেকে চুল সরিয়ে কানের পেছনে দিল। মনে মনে ভাবল, গতকাল সন্ধ্যায় এই মেয়েটা আমার সামনে আসতেই কি ভীষণ লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। অথচ এখন, আমার বুকে মাথা রেখে কি সুন্দর মতো ঘুমোচ্ছে। যদি ঘুম ভেঙে নিজেকে এই অবস্থায় দেখে, লজ্জায় আর মুখ দেখাতে পারবে না। সে চারপাশে তাকালো। বাইরে থেকে ভোরের আলো আসছে। আজান শেষ হয়ে গেছে, জামাত শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। নামাজ পড়তে যাওয়া দরকার। কিন্তু সমস্যা হলো, রিমি। তাকে কি ডাকবে? নাকি ঘুমোতে দেবে? অনেকদিন পর তো শান্তিতে ঘুমিয়েছে মেয়েটা। হামজা চুপি চুপি তার হাত সরাতে চেষ্টা করল। কিন্তু হঠাৎই রিমি আধো ঘুমের ভেতরেই আরো শক্ত করে তাকে আঁকড়ে ধরে বলল, উঠছ কেন? আর একটু থাকো না, তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকতে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে কতদিন পর এমন ভালো ঘুম হলো, প্লিজ, আর একটু থাকো। হামজা অবাক হয়ে তার দিকে তাকালো। চোখ এখনো বন্ধ, কিন্তু কণ্ঠে একরাশ প্রশান্তি। মনে হলো, রিমি এভাবে কথা বলছে নিজের অজান্তেই। সে নরম স্বরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নামাজ পড়তে যেতে হবে। কথা শুনেই রিমির চোখ হঠাৎ খুলে গেল। নিজেকে এমন অবস্থায় দেখে চমকে উঠল। তড়িঘড়ি করে উঠে বসল, শাড়ি ঠিক করতে লাগল। চোখ মুখ লাল হয়ে গেছে লজ্জায়। গলা কাঁপিয়ে বলল, আপনি এখানে কেন? আমার কাছে কেন এসেছেন? নিশ্চয়ই সুযোগ নেওয়ার চেষ্টা করছিলেন। আপনি আসলেই খুব খারাপ মানুষ। হামজার মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। গলা ভারী করে বলল, জাস্ট শাট আপ। বাজে কথা বন্ধ করো। আমি তোর কাছে না, বরং তুই আমার কাছে এসেছ। ভালো করে চারপাশে তাকিয়ে দেখ, এটা সেই রুম নয় যেখানে তুই ছিলে। তুই নিজেই গত রাতে ভূতের ভয় পেয়ে এই রুমে এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে। আর এখন উল্টো আমাকেই দোষ দিচ্ছিস? মেয়ে মানুষ বলে কি সবসময় নিজের ভুল ঢেকে দেবে? রিমি ভীষণ অপ্রস্তুত হয়ে মাথা নিচু করল। আসলেই তো, গত রাতের প্রতিটা ঘটনা তার মনে পড়তে লাগল। ভয় পেয়ে কান্না করতে করতে সে দৌড়ে এসেছিল হামজার কাছে। আর এখন লজ্জা সামলাতে গিয়ে উল্টো তাকে দোষ দিচ্ছে। সে কাঁপা কণ্ঠে বলল, সরি, হামজা ভাই, আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। হামজা দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, ইটস ওকে। কিন্তু তোর শাস্তি তোলা রিল রাতের জন্য। তারপর আর কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সাদা পাঞ্জাবি পরে মসজিদের দিকে রওনা দিল। ওদিকে জহুরা বেগমও ফজরের নামাজ পড়ে জায়নামাজ গুটিয়ে রাখছিলেন। নামাজ শেষে সোজা আলমারির সামনে গিয়ে দাঁড়ালেন। আলমারির ভেতরে সুন্দরভাবে সাজানো রঙিন শাড়ি আর সোনার গয়নার বাক্স বের করে আনলেন। গয়নাগুলো হাতে নিয়ে চুপচাপ বসে রইলেন। চোখে মুখে অদ্ভুত এক কষ্ট আর অভিমান। গলায় বিড়বিড় করে বললেন, এই শাড়ি গয়না কত শখ করে আমার ছেলের বউয়ের জন্য কিনে রেখেছিলাম। ভেবেছিলাম একদিন নিজ হাতে সাজিয়ে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলব। কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল। এখন নাকি ওই উড়ে এসে জুড়ে বসা মেয়েটাকেই সব দিতে হবে। এদিকে রিমি শাওয়ার নিয়ে বের হলো।
ভেজা চুল কাঁধে ছড়িয়ে আছে, শরীরে হালকা সুগন্ধি সাবানের গন্ধ। ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে ছিল আয়নার সামনে। হাতে শাড়ি নিয়ে পরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল হামজা। রিমি চমকে উঠল। তড়িঘড়ি করে শাড়িটা ওড়নার মতো গায়ে জড়িয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। শরীর কেঁপে উঠছিল লজ্জায়। এই অবস্থায় মেয়েটাকে দেখে হামজার বুকের ভেতর কেমন যেন ধাক্কা খেল। গলা শুকিয়ে গেল। এক ঢোক গিলে নরম অথচ গম্ভীর স্বরে বলল, তোর কোনো কমন সেন্স নেই? চেঞ্জ করার জন্য ওয়াশরুম আছে। বেডরুমে চেঞ্জ করতে হলে অন্তত দরজাটা লক করে রাখতে পারতি। এখন যদি আমার জায়গায় বাবা বা অন্য কেউ ঢুকতো, তাহলে কি হতো? নাকি আমার হাতে শাড়ি পরতে চাস? দে, আমি পরিয়ে দিই। রিমি তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে জবাব দিল, আমার কমন সেন্স না থাকলে আপনারও নেই। আপনারও উচিত ছিল নক করে ঢোকা। হামজা তার কথায় কিছু না বলে রিমির সামনে এসে দাঁড়ালো, তারপর হালকা হেসে বলল, আচ্ছা, দাঁড়া, ঘুরে দাঁড়া দেখি। আমি শাড়ি পরিয়ে দেই তোকে আজকে। তোর শখটা পূরণ করি। রিমি বিস্মিত চোখে তাকালো। আমি কেন আপনার কাছে শাড়ি পরব? আপনি শাড়ি পরাতে পারেন? না পারার কি আছে? খুব কঠিন কিছু না। কথা শেষ না হতেই হামজা শাড়ির আঁচল হাতে নিয়ে এগিয়ে এল। রিমিকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করাল। ধীরে ধীরে শাড়ির একটি প্রান্ত তার কোমরে গুজে দিল। হঠাৎ কোমরে তার হাতের ছোঁয়া পেতেই রিমির শরীর শিউরে উঠল। মাথা ঘুরে উঠল, বুকের ভেতর কাঁপুনি বাড়তে লাগল। যেন বিদ্যুতের ঝলক শরীর জুড়ে খেলে গেল। সে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। কিছু বলার চেষ্টা করল, কিন্তু ঠোঁট শুকিয়ে গেল। শব্দ বের হলো না। হামজা মুচকি হেসে তাকালো রিমির মুখের দিকে। তার গাল লাল হয়ে উঠেছে, চোখ নিচু, শ্বাস প্রশ্বাস দ্রুত। মেয়েটার এই লাজুক রূপ দেখে তার ভেতরও অদ্ভুত এক আলোড়ন জেগে উঠল। ধীরে ধীরে শাড়ির ভাঁজ গুজতে লাগলো, পিন দিয়ে আঁচল ঠিক করল। কাজ করতে করতেই মনে হলো, এই যেন কোনো সাধারণ দায়িত্ব নয়, বরং দুজনের মধ্যে এক অজানা টান, অজানা অনুভূতি। শাড়ি পরা শেষ হলে রিমি লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। কিছু বলতে চাইল, কিন্তু কণ্ঠস্বর আটকে গেল গলায়। হামজা মৃদু স্বরে বলল, এবার আয়নায় দেখে নে, ঠিকঠাক হয়েছে কিনা। রিমি আয়নায় তাকিয়ে দেখল, হ্যাঁ, শাড়িটা সুন্দরভাবে পরানো হয়েছে। কিন্তু তার নিজের চোখ মুখ লজ্জায় আর কেমন যেন আলোকিত হয়ে উঠেছে। হামজা ঠোঁটে মুচকি হাসি নিয়ে মনে মনে বলল, মেয়েটা যতই একগুঁয়ে আর বেয়াড়া হোক না কেন, যখন লজ্জা পায়, তখন সত্যিই খুব সুন্দর লাগে। রিমি চুপচাপ দাঁড়িয়ে থাকল, কিন্তু ভেতরে ভেতরে তার বুক কাঁপতে লাগল, কেন জানি সে নিজেও উত্তর খুঁজে পেল না। রিমি চুপচাপ বসে আছে। তার চোখে লজ্জার ছায়া, আবার মনে ভর করেছে অদ্ভুত ভয়। সকালবেলার ঘটনা বারবার মনে পড়ছে। হামজা ভাই যখন শাড়ির কুচি গুজে দিচ্ছিল, তখন তার বুক ধড়ফড় করছিল। সেই সঙ্গে আবার ভয় হচ্ছিল, যদি সত্যিই হামজা ভাই তার ওপর রাগ করে বসেন। হামজা তখন শান্ত গলায় বলেছিলেন, মেয়ে জাতির একটা দোষ আছে জানিস? এরা ওভার থিঙ্কিং এ খুব স্মার্ট। সত্য মিথ্যা যাচাই না করেই নিজের মতো করে কল্পনা করে নেয়। ঠিক যেমনটা তুই করেছিস। রিমি চুপ করে বসেছিল। হামজা আরও বললেন, জুইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আমাকে পছন্দ করত, কিন্তু ওর আবেগের কারণে হঠাৎ জড়িয়ে ধরে ফেলেছিল। এর মধ্যেই তুই দরজায় উকি দিয়ে আমাদের দেখে মনে মনে হাজারটা ভাবনা ভেবে ফেলেছিস। আমি না বললেও, তোর চোখ মুখ সব বলে দিচ্ছিল। রিমি নরম গলায় বলল, আমি কিছু ভাবিনি। হামজা ঠোঁটে হালকা তাচ্ছিল্যের হাসি টেনে বললেন, ভাবিসনি? তোর চোখই তো আমাকে বলে দিয়েছে তুই কেমন করে আমার চরিত্র নিয়ে সন্দেহ করেছিস। খুব বেয়াদব হয়েছিস। রিমি কেঁপে উঠল। চোখে পানি চলে এল। সরি হামজা ভাই, আর কখনো এমন হবে না। হামজা তখন শাড়িতে কুচি দিতে দিতে এক মুহূর্ত রিমির দিকে তাকালেন।
চোখে মায়া ছিল, আবার একটু কড়া ভাবও। অন্যায় করেছিস, শাস্তি তো পেতেই হবে। রিমি হাত জোর করে বলল, এবারের মতো ক্ষমা করে দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর কোনোদিন এমনটা হবে না। কিছুক্ষণ হামজা চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর হাতের কুচিগুলো রিমির হাতে দিয়ে বললেন, গুজে নে। রিমি লজ্জায় কেঁপে উঠে বলল, কোথায়? হামজা চোখের ইশারায় জায়গাটা বুঝিয়ে দিলেন। রিমি মুখ লাল করে নিচের দিকে তাকিয়ে রইল। মনে হলো, সে এত বোকা কবে থেকে হয়ে গেল? হামজা হেসে বললেন, রাতে শাস্তি পাবি। তৈরি থাক আজকের রাতের জন্য। এই বলে হাসতে হাসতে চলে গেলেন। রিমি তখনও লজ্জায় লাল মুখ ঢেকে বসে রইল। তার বুকের ভেতর যেন প্রজাপতি উড়ছিল। সারাদিন রিমির মাথায় একটাই কথা ঘুরছিল, রাতে কি হতে যাচ্ছে? সে যতই নিজেকে বোঝাতে চাইছিল, ভয় আর লজ্জা একসাথে তাকে পেয়ে বসছিল। রাত 12টা। চারদিকে বৃষ্টির শব্দে পরিবেশ যেন আরো নিস্তব্ধ হয়ে উঠল। জানলার কাছে বৃষ্টির ফোঁটা টুপটাপ পড়ছে, বাতাসে শীতল একটা আমেজ। রিমি বিছানায় শুয়ে আছে। চোখ বন্ধ করে ঘুমের ভান করছে। কিন্তু বুক ধড়ফড় করছে। হঠাৎ দরজার হালকা শব্দ পেল। কেউ আস্তে আস্তে ভেতরে ঢুকল। রিমি বুঝতে পারল, হামজা। হামজা ধীরে দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে রিমির দিকে এগিয়ে গেলেন। তার উপস্থিতি রিমির শ্বাস প্রশ্বাস আরো দ্রুত করে তুলল। বিছানার পাশে এসে কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে থাকলেন তিনি। তারপর হাত বাড়িয়ে লাইট নিভিয়ে দিলেন। হঠাৎ রিমি ঠোঁটে উষ্ণ স্পর্শ পেল। বুক ধড়ফড় করে উঠল। সে চোখ খুলতেই দেখল, হামজা। হামজা গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তোকে বলেছিলাম, আজকে শাস্তি দিব। তবে ভয় পাবি না। আজকের শাস্তি হবে আমার আদরের শাস্তি। রিমি কেঁপে উঠল। মুখে কোনো কথা এলো না। হামজা ধীরে তার হাত ধরে বললেন, ভুল বোঝাবুঝি সম্পর্ক ভাঙে। আর ভালোবাসা সম্পর্ক জোড়ে। তুই আমাকে ভুল বুঝেছিলি, কিন্তু আমি তোকে ঘৃণা করিনি। আমি শুধু চাই তুই আমাকে বিশ্বাস কর। রিমির চোখে পানি এসে গেল। সে কাপা গলায় বলল, আমি আপনাকে সত্যিই ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম, আপনি জুই আপুর সাথে সম্পর্ক রয়েছেন। তখন আমার ভেতরটা হাহাকার করে উঠেছিল। আমি নিজেকে খুব ছোট মনে করছিলাম। কিন্তু আজ বুঝলাম আমি ভুল ছিলাম। হামজা তার চোখের পানি মুছে দিয়ে বললেন, আমার জীবনে তুই ছাড়া আর কেউ নেই, রিমি। অন্য কেউ পাশে দাঁড়ালেও তুই আমার মনের ভেতরে যে জায়গায় আছিস, সেখানে আর কাউকে ঢুকতে দেব না। বৃষ্টির শব্দ আরো জোরে শোনা যাচ্ছিল। বাইরের প্রকৃতি যেন তাদের কথার সাক্ষী হয়ে উঠেছিল। রিমি চোখ নিচু করে ধীরে বলল, আপনি আমার প্রতি এমন যত্নশীল, অথচ আমি আপনাকেই ভুল বোঝালাম। আমি খুব খারাপ। হামজা মুচকি হেসে বললেন, বোকা মেয়ে। ভালোবাসা মানে তো মাঝে মাঝে ভয় পাওয়া, সন্দেহ করা, আবার মান অভিমান করা। এগুলোই তো প্রমাণ করে, তুই আমাকে হারানোর ভয় পাচ্ছিস। তোর এই ভয়ই বলে দিচ্ছে তুই আমাকে ভালোবাসিস। রিমি চুপ করে গেল। চোখ নামিয়ে বিছানার চাদরে আঙুল চালাতে লাগল। হামজা তার মুখটা আলতো হাতে তুলে বললেন, চোখে চোখ রাখিস। আজকের রাতে আমি চাই তুই শুধু আমাকে অনুভব করিস। বাইরে বৃষ্টির মতো তুইও ঝরে পড়িস আমার কাছে। রিমি কিছু বলতে পারল না। শুধু চোখ ভরে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা ভরে উঠল ভালোবাসার এক অদ্ভুত আবেগে। হামজা ধীরে তার শাড়ি আলগা করে বিছানার পাশে সরিয়ে রাখলেন। রিমির মনে হচ্ছিল, সে পুরোপুরি হারিয়ে যাচ্ছে হামজার স্পর্শে। কিন্তু সেই হারিয়ে যাওয়ার ভেতরেই ছিল নিরাপত্তা, ছিল ভালোবাসা, ছিল আপনত্বের উষ্ণতা। রিমি অনুভব করছিল, হামজার মিষ্টি ভালোবাসা। বৃষ্টির শব্দ, ঘরের অন্ধকার, দুজন মানুষের নিঃশ্বাস নিঃশ্বাস এক হয়ে যাচ্ছিল। কোনো শব্দের দরকার ছিল না। চোখের ভাষা, স্পর্শের উষ্ণতা, আর ভেতরের আবেগই বলছিল হাজারটা অজানা কথা। হামজা যেন তাকে নতুন করে নিজের করে নিলেন। আর রিমি মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে সে আর কোনোদিন হামজাকে ভুল বুঝবে না, সন্দেহ করবে না।
বাইরের পৃথিবী তখনও বৃষ্টির স্রোতে ভিজছে, আর ভেতরের পৃথিবী ভিজে যাচ্ছে দুজনের ভালোবাসায়। রিমি হামজার বুকে মাথা রেখে বলল, হামজা ভাই, আপনি কি জানেন, আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত ছিল? আমি মনে করি। হামজা তার কপালে আলতো চুমু খেয়ে বললেন, আজ থেকে তুই শুধু আমার। কোনো ভয় নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই, শুধু ভালোবাসা অনুভব কর। রিমি চোখ বন্ধ করে শান্তির নিঃশ্বাস ফেলল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ভেতরে তাদের দুজনের ভালোবাসা তখনও ভিজে রইল অমলিন স্মৃতিতে। রাত গভীর হয়েছে, চারপাশ নিস্তব্ধ, দূরে কোথাও হালকা ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বিছানার এক পাশে হামজা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তার শ্বাস প্রশ্বাসের শান্ত শব্দ ঘরে মিশে আছে। কিন্তু রিমির চোখে ঘুম নেই, তার বুকের ভেতরে অদ্ভুত এক ভার জমে আছে। চোখ দুটো বারবার ভিজে উঠছে। সে হামজার বুকে মাথা রেখে শুয়ে আছে বটে, কিন্তু মনে হচ্ছে তাদের মাঝে এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। অনেক কথা জমে আছে ঠোঁটে, কিন্তু সে কিছু বলতে পারছে না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তার কান্না চেপে রাখা গেল না। বুক ফাটা হাহাকারের মতো করে কান্না বেরিয়ে এলো। সে ঠোঁট চেপে রাখার চেষ্টা করল, তবু কান্নার শব্দ বেরিয়ে গেল। হামজা ধীরে ধীরে নড়ে উঠল। প্রথমে ভেবেছিল হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু চোখ খুলতেই বুঝল, তার বুকে মাথা রাখা রিমি ডুকরে কাঁদছে। জান, এভাবে কাঁদছিস কেন? তোর শরীর খারাপ লাগছে? ব্যথা করছে নাকি? তার কণ্ঠে ছিল রিমির জন্য ভয়। সে তাড়াহুড়ো করে রিমির কপালে হাত রাখল। রিমি চোখ মুছতে মুছতে ফিসফিস করে বলল, না, শরীর খারাপ না। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না। আমাদের এই দূরত্ব, শরীরে ঘনিষ্ঠতা থাকলেও মনে একটা দূরত্ব আছে। আপনি আমাকে শুধু দায়িত্ব মনে করেন, ভালোবাসেন না। কথাগুলো বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়ল রিমি। হামজা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আলতো করে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে কপালে নরম করে একটি চুমু দিল। পাগলি, কে বলেছে আমি তোকে ভালোবাসি না? তুই কি জানিস না আমি ছোটবেলা থেকে কাকে ভালোবেসে আসছি? সারা জীবন মনে প্রাণে শুধু একজন মানুষকেই চাইছি। আর সে আর কেউ না, সে তুই। রিমি হকচকিয়ে উঠে বসল। কি? আপনি আমাকেই? তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল, যেন নিজের কানে শোনা কথাটা বিশ্বাস করতে পারছে না। হামজা হেসে মাথা নাড়ল। হ্যাঁ, জান। ছোটবেলা থেকে তোকে দেখেছি, তোকে চিনেছি, তোকে নিয়েই স্বপ্ন দেখেছি। তোর হাসি, তোর চুপচাপ থাকা, এমনকি তোর রাগ, সবকিছু আমার কাছে অমূল্য ছিল। আমি কখনো কাউকে বলিনি, কিন্তু ভিতরে ভিতরে আমি শুধু তোকে নিয়েই ভেবেছি। রিমি হা করে তাকিয়ে আছে। তার কাপা ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। হামজা ধীরে ধীরে বলতে লাগল, তুই জানিস, আমার জন্য বিদেশে বড় চাকরির সুযোগ এসেছিল। অনেকেই বলেছিল চলে যেতে, টাকা রোজগার করতে। কিন্তু আমি যাইনি। কারণ আমি জানতাম, তুই এখানেই থাকবি। আমি তোকে ছেড়ে কোথাও যেতে চাইনি। তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি নিয়েছি। যদিও ওটা আর্থিকভাবে তত ভালো ছিল না, কিন্তু আমার কাছে তোর কাছাকাছি থাকাটাই বড় ছিল। এই কথাগুলো শুনে রিমির বুক কেঁপে উঠল। চোখ ভিজে গেল নতুন করে। তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে সেই। সে কেঁপে কেঁপে বলল, আপনি আপনি এতদিন এসব কিছু কেন বলেননি? ভালোবাসা সবসময় মুখে বলা লাগে না, রিমি। আমি চেয়েছিলাম কাজের মাধ্যমে প্রমাণ করতে। তোকে কষ্ট দিতে চাইনি। কিন্তু হয়তো তুই ভুল বুঝেছিস। আজ বললাম, কারণ আর সহ্য হলো না তোকে কাঁদতে দেখে। রিমির চোখে ভেসে উঠল ছোটবেলার কিছু দৃশ্য। ফ্ল্যাশব্যাক। রিমির মনে পড়ল ছোটবেলায় একদিন বৃষ্টির ভেতর স্কুল থেকে ফেরার পথে হামজা ছাতা দিয়ে বৃষ্টি থেকে তাকে বাঁচিয়েছিল। সে নিজে ভিজেছিল, কিন্তু রিমির মাথায় একটা ফোঁটাও পড়তে দেয়নি। তখন রিমি ভেবেছিল, হামজা ভাই আমাকে বোনের মতো দেখে। কিন্তু আজ বুঝল, সে বোন নয়,
ভালোবাসার মানুষ হিসেবেই তাকে দেখেছিল। আরেকদিন পরীক্ষায় রিমি খারাপ করলে সে কেঁদে ফেলেছিল। হামজা তখন বলেছিল, কাঁদিস না, তুই বড় হয়ে একদিন অনেক ভালো করবি। সেই কথা আজও রিমির কানে বাজে। ছোটবেলার আরও কিছু হামজার দেওয়া সান্ত্বনা, সেই যত্ন, সবই যে ভালোবাসারই অংশ ছিল, সেটা আজ বুঝল। বর্তমান মুহূর্ত। রিমি আর থাকতে পারল না। সে হামজার বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আপনি জানেন না, আমি কতবার ভেবেছি আমি আপনাকে হারাবো। আমি ভয় পেতাম আপনি আমাকে পছন্দ করেন না। কিন্তু আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। হামজা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। পাগলি, তুই তো সবসময় আমার। আমি কখনো তোকে ছেড়ে যাব না। তারপর তারা কিছুক্ষণ নীরব থাকল। বাইরে হাওয়া বইছিল, জানালার পর্দা দুলছিল, কিন্তু তাদের মনে তখন এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। রিমির চোখের পানি শুকিয়ে গেল, ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠল। সে ভাবল, যে মানুষটাকে ছোটবেলা থেকে হামজা ভাই বলে চিনতাম, সেই মানুষটাই এত বছর ধরে আমাকে ভালোবাসে। আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সেই রাতে আর কোনো দুঃখ ছিল না। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ঘুমটা ছিল শান্তির, ভালোবাসার, স্বপ্নের। ভোরের আলো আসছে। জানালা দিয়ে সূর্যের প্রথম কিরণ ঢুকল। রিমি আধো ঘুমে চোখ মেলল। তার বুকের ওপর হামজার হাত শক্ত করে রাখা। যেন সে ভয় পাচ্ছে প্রিয় মানুষটা আবার হারিয়ে যাবে। রিমি আলতো করে তার হাতের ওপর নিজের হাত রাখল। ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করল, যত কষ্টই আসুক, আমি এ মানুষটার হাত ছাড়ব না। হামজাও ঘুম থেকে জেগে মৃদু হাসল। সকাল হয়েছে, যান। কেমন লাগছে আজ? রিমি হেসে বলল, আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। হামজা তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কারণ তুই আসলেই তাই। তুই আমার পৃথিবী। এবার রিমির চোখে পানি এলো, তবে সেটা আনন্দের অশ্রু। সকালবেলা ঘুম ভাঙতেই হামজা দেখল, প্রতিদিনের মতো আজও রিমি তার বুকের ওপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। এ দৃশ্যটা তার জন্য অন্যরকম শান্তির, অন্যরকম ভালো লাগার। অথচ একটা সময় ছিল, তার মায়ের কথায় মেয়েটাকে কত কষ্ট দিয়েছিল। হামাজার মা কতবার যে হামজাকে বলেছিলেন, এই মেয়ের কাছ থেকে দূরে থাক, ওর চরিত্র খারাপ, সংসারের জন্য ভালো কিছু হবে না, উল্টো অশান্তি বাড়বে। হামজা তখন চুপচাপ মায়ের কথা শুনে যেত। মায়ের ভয়ঙ্কর করা স্বভাবের কারণে উল্টো কোনো জবাব দিতে পারত না। কিন্তু মনের ভেতর যেটা হতো, সেই রাগটুকু সে মাঝে মাঝে রিমির ওপর দেখাত। অকারণে কথা শোনাত, অপমান করত, কষ্ট দিত। কিন্তু সময়ের সাথে সে বুঝতে পারল, এভাবে চলতে থাকলে রিমি হয়তো সত্যিই তার থেকে দূরে সরে যাবে। আর সেটা সে একেবারেই চাইছিল না। তাই বাবার দেওয়া বিয়ের প্রস্তাব সে বিনা দ্বিধায় লুফে নিল। বিয়ের কয়েক মাসের মধ্যেই হামজা যেন একেবারে অন্য মানুষে পরিণত হল। রিমি প্রথমে অবাক হতো। যে মানুষটা সবসময় রাগী আর দূরত্ব বজায় রেখে চলত, আজ সেই মানুষটাই সবচেয়ে যত্নশীল স্বামী। কলেজে যাবার সময় নিজে হাতে ব্যাগ গুছিয়ে দেয়, রাস্তায় গাড়ি চালিয়ে নিজের সাথে নিয়ে যায়। রিমি যদি চুপচাপ থাকে, সঙ্গে সঙ্গে এসে বলে, কি হলো জান? মন খারাপ করেছ? রিমি যতই ছোট বড় আবদার করুক, সব পূরণ করে দেয়। মাঝে মাঝে তার মনে হয়, সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। এমনকি মামিও বদলে গেছেন। যে চোখে একসময় তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে দৃষ্টি ছিল, আজ সেখানে শুধু স্নেহ। রান্নাঘরে গিয়ে রিমিকে কাজ শেখান, গল্প করেন। আস্তে আস্তে রিমি বুঝল, এই বাড়িটাই তার নিজের আশ্রয়। তবে আজ সকাল থেকেই শরীরটা কেমন যেন অদ্ভুত লাগছিল রিমির। মাথা ঝিমঝিম করছে, সবকিছু যেন ঘুরছে। সে ভেবেছিল হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা। কিন্তু দুপুরে খাবারের সময় অবস্থা আরও খারাপ হলো। ডাইনিং টেবিলে ভাত, ডাল, মাছ ভাজি, মুরগির ঝোল সাজানো ছিল। সাধারণত মাছ ভাজি দেখলেই তার জিভে পানি চলে আসে।
কিন্তু আজ গন্ধটা নাকে আসতেই পেটের ভেতর কেমন যেন করে উঠল। গলার ভেতর শুকিয়ে গেল, আর মনে হলো পেটের ভেতরের সবকিছু উল্টে বেরিয়ে আসতে চাইছে। প্লেট দূরে সরিয়ে দৌড়ে বেসিনে গিয়ে হরহর করে বমি করল। হামজা চমকে উঠে তার নাম ধরে ডাকতে ডাকতে পাশে সেও দৌড়ে গেল। রিমি! কি হলো? হামজা শক্ত করে কাঁধ চেপে ধরলেন যেন পড়ে না যায়। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে রিমির মাথা ঝিমঝিম করে শরীর ঢলে পড়তে লাগল। যান! সাবধানে! বলে হামজা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বিকেলের দিকে কিছুটা সুস্থ বোধ হল। হামজা তখন বাইরে জরুরি কাজে গেছেন। রিমি বিছানায় আধশোয়া। তখন মামি ধীরে ধীরে ঘরে ঢুকলেন। মুখে রহস্যময় হাসি। রিমি, উঠো তো, একটু কাজ করতে হবে। রিমি অবাক। কি কাজ মামি? কোনো উত্তর না দিয়ে মামি হাত ধরে বাথরুমে নিয়ে গেলেন। পকেট থেকে বের করলেন একটা ছোট্ট কি যেন বের করলেন। এই জিনিসটা ব্যবহার কর, যেমনটা বলছি সেভাবে। হাতে ছোট্ট এক প্লাস্টিকের স্টিক ধরিয়ে দিলেন। রিমি অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? তুই যা বললাম কর, পরে সব বুঝবি। রিমি মামি যেভাবে বলেছেন সেভাবেই করল। কয়েক মিনিট পর ফলাফল দেখে যেন মাথা ঘুরে গেল। কিছুই বুঝতে পারছিল না। তাই ফলাফলটা মামিকে দেখিয়ে দিল। মামি চোখ মেলে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ মুখে আনন্দের ঝলক। আলহামদুলিল্লাহ, হায় আল্লাহ! এ তো খুশির খবর। তিনি রিমিকে জড়িয়ে ধরলেন। তুই মা হতে চলেছিস, আর আমি দাদি। রিমির মাথায় যেন ঝড় বয়ে গেল। হাত পা কাঁপছে, বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি। আনন্দ, ভয় আর বিস্ময়ের মিশ্রণ। মামি ফিসফিস করে বললেন, এ খবর এখনই হামজাকে বলিস না। আমি নিজেই বলবো, আর তার প্রতিক্রিয়াও দেখব। সন্ধ্যায় হামজা ফিরলেন। রিমি তখন চুপচাপ বসে আছে। চোখে মুখে অদ্ভুত এক লাজুক আভা। হামজা কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হলো জান? এখনো অসুস্থ লাগছে? না, ভালো আছি। রিমি মাথা নেড়ে উত্তর দিল। কিন্তু তার চোখের আলো দেখে হামজা যেন কিছুটা আন্দাজ করলেন। রাতের খাবারের পর মামি সবাইকে বসার ঘরে ডাকলেন। রহস্যময় হাসি নিয়ে বললেন, আজ আমি একটা খুশির খবর দিতে চাই। হামজা কৌতূহলী হয়ে বললেন, কি খবর মা? মামি বললেন, হামজা, তুই বাবা হতে চলেছিস। মুহূর্তেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। হামজার চোখ বিস্ময় বড় হয়ে গেল। তারপর আনন্দে ভরে উঠল। সে দৌড়ে গিয়ে রিমিকে শক্ত করে জড়িয়ে ধরল। আশেপাশে যে মা, বাবা, দাদি এবং ছোট বোন রয়েছে তা সে ভুলেই গেল। রিমি, তুই আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়ে দিলি। রিমির চোখ ভিজে গেল আনন্দাশ্রুতে। সবাই তাকে অভিনন্দন জানালো। মনে হলো এই মুহূর্তটাই তার জীবনের সেরা উপহার। যে বাড়িটা একসময় রিমির কাছে মেহমান হয়ে এসেছিল, আজ সেটাই তার কাছে সবচেয়ে উষ্ণ আশ্রয়। মামি রান্নাঘরে গুনগুন করে গান গাইছেন। তিনি এখন প্রায়ই রিমির পছন্দ মতো রান্না বান্না করে রিমিকে খাওয়ায়। হামজা বারবার এসে জিজ্ঞেস করছেন, কিছু খেতে ইচ্ছে করছে? কিছু চাই? রিমি মৃদু হেসে বলল, না, কিছু লাগবে না। তবুও হামজা নিশ্চুপ থাকল না। তার পেটের ওপর হাত রেখে মৃদু স্বরে বলল, এখন থেকে শুধু তুমি একা নও জান, তোমার ভেতরে আরেকটা প্রাণ বেঁচে আছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের দুজনকে আমি সর্বদা আগলে রাখব। রিমির বুক ভরে উঠল অদ্ভুত এক শান্তিতে। মনে হলো, হ্যাঁ, এই মানুষটাই তার জীবনের একমাত্র আশ্রয়। এভাবেই শুরু হলো নতুন এক অধ্যায়। ভালোবাসা আর যত্নের সাথে যুক্ত হলো নতুন জীবনের প্রতীক্ষা, একটি ছোট্ট প্রাণ, যে আসবে তাদের সংসার ভরিয়ে দিতে। রিমির দিনকাল আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। সংসারের প্রতিটি কোণায় যেন এখন শান্তি আর প্রশান্তির ছায়া নেমে এসেছে। পরিবারের সবাই তাকে খুব যত্ন করে, বিশেষ করে হামজা। সে যেন রিমিকে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করে। যতটুকু ভালোবাসা, যত্ন, স্নেহ দেওয়া যায়, হামজা তাতে এক বিন্দুও কম রাখে না। রিমির ছোটখাটো বায়নাও সে পূরণ করে দেয়।
যদি রিমির মনে হতো আজ কাঁচা আম খেতে ইচ্ছে করছে, হামজা মুহূর্তের মধ্যেই বাজার থেকে কিনে আনত। যদি রাতে রিমি বলতো আজ চায়ের সাথে বিস্কুট খেতে ইচ্ছে করছে, হামজা দেরি না করে কিচেনে ঢুকে যেত। রিমির মুখে সামান্য হাসি ফুটলেই হামজার মনে হতো তার নিজের জীবন আলোকিত হয়ে উঠেছে। এখন রিমির প্রেগন্যান্সির শেষ পর্যায়ে। ডাক্তার আগেই বলে দিয়েছেন যে কোনো সময় সন্তান দুনিয়ায় আসতে পারে। দিন যত ঘনিয়ে আসছে, হামজার মনও তত অস্থির হয়ে উঠছে। সারাদিন রাত সে আল্লাহর কাছে একটাই দোয়া করে, হে আল্লাহ, আমার স্ত্রী আর সন্তানকে সুস্থ রাখুন, তাদের কষ্ট দূর করুন। হামজার এই নীরব দোয়া, তার চোখের মায়াভরা চাহনি আর অন্তরের অস্থিরতা দেখে রিমির বুক ভরে ওঠে আনন্দে। মাঝে মাঝে সে চুপি চুপি কান্না করে, কষ্টে নয়, আনন্দে। তার মনে হয় আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। সেদিন বিকেলে ঘরে এক ধরনের শান্ত পরিবেশ। জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাস পর্দা নাচিয়ে দিচ্ছে। রিমি বিছানায় হেলান দিয়ে বসেছিল, হাতে একটি তসবিহ সহ। নামাজের পরে দোয়া পড়ছে। হামজা তখন কিচেনে গেছে রিমির জন্য খাবার আনতে। হঠাৎ করেই রিমির পেটে তীব্র ব্যথা শুরু হলো। ব্যথার সাথে সাথে সে পেটে হাত দিয়ে কুঁকড়ে গেল। ঠোঁট শুকিয়ে এলো, চোখে পানি জমতে লাগলো। বিছানার চাদর আঁকড়ে ধরল সে। ঠিক তখনই হামজা ঘরে ঢুকল। চোখের সামনে দৃশ্য দেখে সে যেন স্তব্ধ হয়ে গেল। খাবারের ট্রে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। মুহূর্তের জন্য তার শরীর অবশ হয়ে এল, চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পরক্ষণেই সে চিৎকার করে উঠল, আব্বা, আম্মা, সবাই আসেন, তাড়াতাড়ি। এক মুহূর্তও দেরি না করে সে রিমিকে কোলে তুলে নিল। গায়ে কাপড়ের উষ্ণতা আর চোখের পানি তার বুক ভিজিয়ে দিচ্ছিল। গাড়ি গ্যারেজে রাখা ছিল, দ্রুত সেখানে গিয়ে রিমিকে বসাল। নিজের বুক ধড়ফড় করছে, মাথায় একটাই কথা, আমার রিমির যাতে কিছু না হয় আল্লাহ। হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা রিমিকে পরীক্ষা করল। কয়েক মুহূর্ত পর ডাক্তার এসে বলল, নর্মাল ডেলিভারি সম্ভব। শুনে সবাই কিছুটা স্বস্তি পেলেও হামজার মুখে প্রশান্তি নেই। তার ঠোঁট কাঁপছে। সে ডাক্তারকে অনুরোধ করল, ডাক্তার, আমার স্ত্রীর যদি কষ্ট বেশি হয়, সিজার করিয়ে দিন। আমি রিস্ক নিতে চাই না। ডাক্তার সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না, আমরা সব দেখছি। আপনার স্ত্রী আর বাচ্চা দুজনেই ইনশা আল্লাহ নিরাপদে থাকবে। রিমিকে ভেতরে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই হামজার বুকটা কেঁপে উঠল। সে করিডোরে পায়চারি করতে লাগল। তার হাত ঘেমে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখ লাল হয়ে উঠেছে। হামজার বাবা কাছে এসে ধীরে বললেন, তুই শান্ত হ, বাবা, সব ঠিক হবে। কিন্তু হামজার চোখ ছলছল করছে। সে নিজ দিকে তাকিয়ে বলল, আমি কিভাবে শান্ত হই, আব্বা? আমার প্রিয়তমা স্ত্রী কষ্ট পাচ্ছে। এমন ভেঙে পড়া চেহারা দেখে জাহিদ, হাফসার স্বামী, এগিয়ে এলো। কয়েক মাস আগেই তাদের বিয়ে হয়েছে। জাহিদ হামজাকে মাটিতে বসে থাকতে দেখে কাঁধে হাত রেখে বলল, ভাইয়া, এভাবে ভেঙে পড়বেন না। আল্লাহর রহমতে ভাবির কিছু হবে না, ইনশা আল্লাহ। সময় যেন থেমে গিয়েছিল। করিডোরে শুধু টেনশনের নীরবতা। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এলো। হামজা প্রায় দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? ডাক্তার হাসি মুখে বলল, কংগ্র্যাচুলেশন, মিস্টার হামজা আনসারি। আপনি এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন। কথাটা শুনে হামজার চোখে একসাথে বিস্ময় আর আনন্দের ঝিলিক ফুটে উঠল। বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। সে কেঁপে ওঠা কণ্ঠে বলল, আর আমার ওয়াইফ? ডাক্তার উত্তর দিল, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, শুধু কিছুটা দুর্বল। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। হামজা দু হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর নার্স একটি নরম কম্বলে মোড়ানো ছোট্ট শিশুকে নিয়ে এল। সেই ক্ষুদ্র শরীর, গোলাপি আঙুল আর কোমল নিঃশ্বাস দেখে হামজা অভিভূত হয়ে গেল।
যেন এক টুকরো জান্নাত তার সামনে এসে হাজির হয়েছে। সে শিশুটিকে কোলে নিল, কানে আজান দিল, তারপর কপালে আলতো চুমু খেল। মনে হলো পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু বাবা আর মেয়ের নীরব ভালোবাসার ভাষা শোনা যাচ্ছে। পরিবারের সবাই চারপাশে দাঁড়িয়ে দোয়া পড়ছিল, কেউ কেউ আবেগে চোখের পানি মুছছিল। কিছুক্ষণ পর রিমি আধখোলা চোখে হামজার দিকে তাকালো। মাত্র কয়েক ঘন্টায় ছেলেটার কি অবস্থা হয়ে গেছে, মুখে ক্লান্তির ছাপ। তবুও চোখে ঝরে পড়ছে শুধু ভালোবাসা। রিমি দুর্বল কণ্ঠে বলল, আপনি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে? আমাদের বাচ্চার কি হবে? হামজা মৃদু হাসল, কিন্তু চোখে জল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। রিমি কষ্টের মধ্যেও হেসে বলল, ভয়? ভয়কে তো জয় করেই এসেছি। আপনার কন্যাকে সুস্থভাবে এই দুনিয়ায় এনেছি, আলহামদুলিল্লাহ। হামজার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, আলহামদুলিল্লাহ, শুরু থেকে তুই আমার জীবনে এক অপ্রত্যাশিত ঝড়, রিমি। যে ঝড় আমার জীবনের সকল কালো ছায়া দূর করে সবকিছু আলোকিত করে দিয়েছে। রিমি চোখ বন্ধ করে মৃদু হাসল। তার হাত হামজার হাতে রাখল, শব্দহীন এক ভালোবাসার ভাষা। হামজা রিমির মাথা আলতো করে বুকে টেনে নিল। তার চোখের গভীরে মায়ার ঢেউ খুঁজে পেল। তারপর কপালে এক দীর্ঘ, ভালোবাসায় ভরা চুমু রাখল। যেন বলছে, তোমার সব ক্লান্তি, সব কষ্ট আমি নিজের বুকে নিয়ে নিলাম। এটা শুধু এক চুম্বন নয়, এটা ছিল প্রতিশ্রুতি, আশ্রয়, আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। একটু পর রিমি হাসি মুখে জিজ্ঞেস করল, হামজা ভাই, আমাদের মেয়ের নাম কি রাখবেন? হামজা ধীরে উত্তর দিল, আমার মেয়ের নাম হবে হেরা, হেরা আনসারি। সে ছোট্ট কন্যার কপালে চুমু খেল। তারপর রিমির দিকে তাকিয়ে বলল, তোকে একটা কথা কখনো বলা হয়নি, আজ বলছি। রিমি কৌতূহলী চোখে তাকালো। কি কথা? হামজা গভীর স্বরে বলল, আই লাভ ইউ, রিমি। রিমির চোখে অঝরে পানি ঝরতে লাগল। এই মুহূর্তের জন্যই হয়তো সে বেঁচে আছে, যেখানে ভালোবাসা আর দোয়া একসাথে মিশে যায়, যেখানে আকাশ থেকে নেমে আসে আলোর এক স্নিগ্ধ কিরণ। সেই আলো, যে আলো তার জীবনের অন্ধকারকে ভেদ করে দিয়েছে। সে আলোকে সে আজ নিজের হৃদয় নাম দিল, প্রত্যাশার আলো। রিমির গলা কাঁপতে কাঁপতে শব্দ বেরোল, এই আলোতেই আমি বাঁচব, এই আলোতেই আমি ভালোবাসব। এভাবেই নতুন জীবনের সূচনা হলো। সেই জীবনে আছে ভালোবাসার অটুট বন্ধন, আছে নতুন আশার রোশনাই। হামজা আর রিমির হৃদয়ে জন্ম নিল এক অনন্ত প্রতিশ্রুতি, সন্তানকে ঘিরে, পরিবারকে ঘিরে, ভালোবাসা আর ঈমানকে ঘিরে। এটাই তাদের প্রত্যাশার আলো। সমাপ্ত।